ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আজকে উড়াধুরা কথা হবে, শুরু করব আর্গুমেন্ট রাইটিং দিয়ে। হুম, এরপরে যাব ট্রান্সলেশন, সময় থাকলে কম্প্রিহেনশন এবং কিছু এক্সক্লুসিভ ফোকাস রাইটিং নিয়ে। সবাই খাতা কলম বের করি, প্রয়োজনীয় বিষয়ে যা আছে সবগুলো আমরা নোট করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যারা 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 আজকের লাইভটা দেখবেন বা দেখছেন ফেসবুকে, ক্যারিয়ার ম্যাপের স্টুডেন্ট না হলেও কোনো সমস্যা নেই। যারা যারা ফেসবুকে আমাদের লাইভটা দেখতেছেন, যারা শেয়ার করে দিবে, কারা কারা শেয়ার করবে আমাদের দেখতে পাবো। যারা লাইভটা শেয়ার করে দিবে তাদেরকে ফোকাস রাইটিং এর 28 পেজের যে আমার পিডিএফ ফাইলটা আমি রেডি করেছি পুরোটাই দেয়া হবে। যারা লাইভটা শেয়ার করে দিব আর কি ফেসবুক থেকে, তাদেরকে যারা শেয়ার দিবেন তারা শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমাদের হচ্ছে আইটি এক্সপার্ট রফিক ভাই আছে, যারা যারা শেয়ার ডান লিখবে এবং সত্যি সত্যি শেয়ার করে দিয়েছে দেখাবে, তাদেরকে এই ডাউন পিডিএফ ফাইলটা রফিক ভাই নিজ দায়িত্বে ইনবক্সে দিয়ে দিবে। যাই হোক, আমরা আলোচনায় চলে যাব। এবং ফেসবুকে যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখতেছেন, তাদের কাছে আমার বড়ই জানার ইচ্ছা হচ্ছে যে কে কোথা থেকে দেখছেন, এটা আমি জানতে চাবো। কত চমৎকার ওয়েতে আমরা আর্গুমেন্ট লিখতে পারি সেটা নিয়ে কথা বলা হবে। কতটা চমৎকার ওয়েতে আর্গুমেন্ট লেখা যেতে পারে। Okay? আর আপনারা সবাই মিউট থাকবেন। রফিক ভাই হচ্ছে যে একটু খেয়াল রাখবেন, যারা যারা ডিস্টার্ব করবে তাদেরকে গ্রুপ থেকে আপনি নিজ দায়িত্বে একটু বের করে দিবেন, অন্যদের আহ সুবিধার্থে আর কি। নিজ দায়িত্বে গ্রুপ থেকে সম্মানের সাথে বের করে দিয়ে দিবেন যারা যারা কালকের মতো ঝামেলা করবে। ওকে। ফরিদপুর থেকে, তারপর প্রীতম রায় ঢাকা থেকে, সাইফ রায়হান বাসাবো থেকে, বাহ মানস কুমার ডান। রফিক ভাই যারা যারা শেয়ারটা লাইভটা স্যার, শেয়ার করে দিচ্ছে এবং গতকালকের ক্লাসটা কি ভিডিও রেকর্ডটা পাওয়া যাবে? হ্যালো। হ্যাঁ, গতকালের ভিডিও লেকচারটা দেয়া হবে। কোথায় পাওয়া যাবে স্যার? এগুলো নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, একটু ক্লাস করি, কিছুক্ষণ আলোচনা করি। আজকেরটা কি সেটা আমরা একটু বুঝে নেই, গতকালেরটা দেয়া হবে। হ্যাঁ, এই যে যারা ভিডিও অন করে রাখছেন তারা একটু কাইন্ডলি ভিডিও গুলো বন্ধ করেন। রফিক ভাই আপনি এই সার্বিক বিষয়গুলো একটু দেখবেন, তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়। যারা যারা ভিডিও অন করছে দেখলে ভিডিও গুলো একটু বন্ধ করে দিবেন। আচ্ছা,
কথা হলো আর্গুমেন্ট রাইটিং। আর্গুমেন্ট রাইটিংটা কি? এখানে এমন একটা টপিক থাকবে, এমন একটা ইস্যু দেয়া হবে, যে ইস্যুটা নিয়ে বিতর্ক করার, যে ইস্যুটা নিয়ে দুইটা পক্ষ থাকতে পারে, কোন পক্ষ এটাকে সমর্থন করবে, আবার অন্য পক্ষ এটাকে সমর্থন করবে না, এর বিপক্ষে যাবে। এমন একটা ইস্যু আপনার সামনে দাঁড় করায় দেয়া হবে, সেটার উপর আলোচনা করতে হবে, আপনার ভিউকে ক্লিয়ার করতে হবে। এটাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। এখন আর্গুমেন্ট রাইটিং এর কোশ্চেন গুলো কেমন হয়, কেমন ভাবে কোশ্চেন গুলো হয়, কোশ্চেন গুলো ধরনটা কেমন, সেই ধরনটা আমরা একটু বুঝি। যেমন একটা কোশ্চেন দেওয়া হলো যে, খেয়াল করে যান, একটা কোশ্চেন দেওয়া হলো কনজিউমার্স, লেখা হলো যে অনলি, আমি কয়েকটা আর্গুমেন্ট বুঝাবো, ধৈর্য নিয়ে দেখবেন, শুনবেন। অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক পলিউশন। যারা প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করে সেই ভোক্তারাই হচ্ছে প্লাস্টিক পলিউশনের জন্য দায়ী। এটা দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা কোশ্চেন দেওয়া হলো। হ্যালো, এই এই সেন্টেন্সটা দেওয়ার পরেই আপনাকে বলা হতে পারে যে, কোশ্চেন ধরনগুলো আর কি বলতেছি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কোশ্চেন এইভাবে হতে পারে। অথবা কোশ্চেনটা হতে পারে এভাবে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি না দিয়ে আপনাকে বলা হলো যে, রাইট ফর অ্যান্ড অ্যাগেইনস্ট অফ ইট, মানে এটার পক্ষে কিংবা এর বিপক্ষে লিখো। অথবা এগুলো কিছুই না দিয়ে আপনাকে শুধু বলা হলো যে, ক্লিয়ার ইউর ভিউ পয়েন্ট। অথবা আপনাকে বলা হতে পারে যে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন। এরকম করে কোশ্চেন গুলোতে ট্যাগ লাগাই দেওয়া হবে। এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা একটা কোশ্চেন, এটা হলো আর্গুমেন্ট রাইটিং, যা লিখতে হবে ইন অ্যান আর্গুমেন্টেটিভ ওয়ে, একটা কন্ট্রোভার্সিয়াল ওয়েতে লিখতে হবে। আপনি একটা বিষয় উপস্থাপন করবেন, সেটাই নিজেই নিজের মতের বিরুদ্ধে আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। এখন আর্গুমেন্ট রাইটিং এর জন্য বাজারে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু সস্তা মাধ্যম পাওয়া যায়, ফরম্যাট পাওয়া যায়। আলটিমেটলি এই সস্তা ফরম্যাট গুলো দিয়ে লিখে আপনি কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবেন না, পাবেন না। আপনাকে এমন ভাবে লিখতে হবে যে আপনার লেখার মধ্যে একটা আর্ট থাকবে, যেটা দেখে পরীক্ষক আপনাকে নম্বর। যেমন এই কোশ্চেনটাই যদি আসে যে, অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক পলিউশন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আমি আবারও বলি, আমি আজকে তিনটা আর্গুমেন্ট বা দুইটা আর্গুমেন্ট কমপক্ষে দেখাবো। এটা খুবই সহজ হয়, প্রথমটা দিলাম আপনাদেরকে সহজ করে একটু বোঝানোর জন্য। এরপরে আমরা চলমান ইস্যুর কয়েকটা আর্গুমেন্ট থাকবে, যেমন আমেরিকার ব্যাংক যে কলাপস হচ্ছে, বাংলাদেশের জন্য এটা হতে পারে, সমর্থন করো কি না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কিংবা সুপার পাওয়ার কান্ট্রিদের ভূমিকায় আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সমর্থন করো কিনা। অথবা এই টাইপের কোশ্চেন হতে পারে যে, আইএমএফ লোন, কেউ মনে করে বাংলাদেশের জন্য আইএমএফ লোনের একটা আশীর্বাদ, কেউ মনে করে এটা বাংলাদেশের জন্য অভিশাপ, তুমি কি মনে করো, ক্লিয়ার ইউর ভিউ পয়েন্ট। এরকম নানা ধরনের আর্গুমেন্টেটিভ কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, তো আমরা একটা আর্গুমেন্ট রাইটিং এর ফরম্যাট বুঝে নিই, যে আমরা আসলে ফরম্যাটটা কি রাখবো। আমি যদি বলি যে আপনার ফরম্যাটটা হবে এরকম, প্রথমে একটা ইন্ট্রো থাকবে,
একটা ইন্ট্রোডাকশন থাকবে। কিন্তু এই ইন্ট্রোডাকশন শব্দটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই। এইখানে আপনি কি লিখবেন? মূলত আর্গুমেন্টের ইন্ট্রোতে আমরা কি লিখবো সেটা একটা বিষয়। আমি বলি যে আপনি যে কোনো বিষয়ে আর্গুমেন্ট লিখতে গেলে আর্গুমেন্টের ইন্ট্রোতে আপনাকে লিখতে হবে টপিকস ব্যাকগ্রাউন্ড। আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকের ব্যাকগ্রাউন্ড আপনার নিয়ে আসতে হবে সংক্ষেপে। টপিকস ব্যাকগ্রাউন্ড ইন শর্ট। সংক্ষেপে টপিকের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করতে হবে। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনি যদি পক্ষে যেতে চান তাহলে পক্ষে যাওয়ার একটা কারণ উল্লেখ করবেন, কিংবা বিপক্ষে যেতে চাইলে বিপক্ষে যাওয়ার একটা কারণ বা ইঙ্গিত দিবেন। দেওয়ার পর আপনি হচ্ছে পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন, সেই পক্ষে বা বিপক্ষে থাকার বিষয়টি আপনাকে উল্লেখ করতে হবে। এটা উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই, আপনার লেখার মাধ্যমে বুঝাবে। এটাই হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা হলো টপিকের ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে। কিভাবে লিখবো সেটা আমি দেখাবো, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আচ্ছা, আমি হাতে কলমে দেখাবো। এবার আসেন বডি। বডিতে মূলত আপনার দুইটা প্যারা থাকবে বা দুইটা পার্ট হবে। একটা পার্ট হচ্ছে পক্ষে থাকার কারণ সমূহ। যদি আপনি পক্ষে থাকেন বা যদি আপনি সমর্থন করেন, সেই সমর্থন কেন করেন সেই কারণগুলো লিখবেন। আর যদি আপনি বিপক্ষে থাকেন তাহলে আপনি বিপক্ষে গিয়ে কেন গিয়েছেন তার কারণ সমূহ বর্ণনা করবেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি দুইটা পার্টি দিব পক্ষে বিপক্ষে? না, এটা ডিপেন্ড করবে টপিকের উপর। যেমন আমি যে কোশ্চেনটা আপনাদেরকে দিলাম যে প্লাস্টিক পলিউশনের জন্য শুধু কনজিউমাররাই দায়ী, অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক পলিউশন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? দেখেন, এটা এমন একটা ইস্যু, আসলে যারা ভোক্তা তারা শুধু প্লাস্টিক পলিউশনের জন্য দায়ী এটা বলা যায় না, বরং যারা ম্যানুফ্যাকচারার, যারা উৎপাদনকারী, এরাও কিন্তু প্লাস্টিক পলিউশনের জন্য দায়ী। তার মানে কি, এটা এমন একটা টপিক যে আপনি সরাসরি পক্ষ নিতে পারবেন না কিংবা সরাসরি বিপক্ষেও নিতে পারবেন না। তার মানে এইখানে আপনার পার্ট হবে কয়টা? দুইটা পার্ট হবে। প্রথম পার্টে আপনি কি বুঝাবেন? প্রথম পার্টে আপনাকে বুঝাতে হবে যে কনজিউমাররা কিভাবে দায়ী। দ্বিতীয় পার্টে গিয়ে আপনাকে বুঝাইতে হবে ম্যানুফ্যাকচারাররা কিভাবে দায়ী। এরপরে আসতে হবে আপনাকে কনক্লুশন। এখন কনক্লুশনে গিয়ে আমরা কি লিখব? কনক্লুশনে গিয়ে কনক্লুশন মূলত এটা হলো একটা রিস্টেটমেন্ট। আমরা এতক্ষণ থেকে যা যা বলে আসছি বা লিখে আসছি সেটাকে পুনরায় আলোকপাত করা অ্যান্ড রিকমেন্ডেশন। কনক্লুশন হলো রিস্টেটমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন। আমার বিবৃতি থাকবে এবং সাথে দুই একটা সুপারিশ থাকবে। এটার নামই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। আবারও বুঝি, আর্গুমেন্টের মেজর পার্ট হবে তিনটা: ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশনে আমরা কি করব? আমরা যে বিষয়টা নিয়ে আর্গুমেন্ট লিখবো সেই বিষয়টার ব্যাকগ্রাউন্ডকে আমরা সংক্ষেপে তুলে ধরব। আর বডিতে গিয়ে কি করব? বডিতে গিয়ে আমার যে দুইটা সাইড তো অবশ্যই থাকবে, আর্গুমেন্টে দুইটা সাইড থাকবে, দুইটা সাইডকে আমি দুইটা প্যারায় লিখে দিব। এখন যদি আপনি বলেন যে এমন একটা টপিক দেয়া হলো যেখানে আমি সমর্থন করি, যেমন আপনাকে বলা হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষাকে আগের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, সমর্থন করেন কিনা? আমরা কিন্তু সমর্থন করি। তার মানে কি, এখানে আপনার বিপক্ষের কোনো পার্টি নাই, আপনি সমর্থন করেন। জাস্ট আপনি কেন সমর্থন করেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে আপনি শুধু সমর্থনের কারণ দিবেন। এবার ধরেন এমন একটা প্রশ্ন দেওয়া হলো, কোশ্চেনটা এরকম করে দেওয়া হলো যে ধরেন একটা প্রশ্ন এভাবে বলা হলো যে যেটার পক্ষে আপনি থাকতে পারবেন না, আপনি বিপক্ষে যাবেন। তখন আপনার কাজ কি? তখন আপনার শুধু বিপক্ষে থাকার কারণগুলোই লিখতে হবে। তার মানে প্রতিটা আর্গুমেন্টে পক্ষে থাকার কারণ, বিপক্ষে থাকার কারণ বা পক্ষ বিপক্ষ দুইটা সাইডে কিন্তু আসবে না। দুইটা সাইড আসবে তখনই যখন আপনি একটা মানে দুইটা দিককে আপনার সমর্থন করতে হবে কিংবা কখনো অসমর্থন করতে হবে, তখন দুইটা পার্ট থাকবে।
তো আমি যে বিষয়গুলো বললাম এগুলো আসলে খাতা কলমে লিখলে আমাদের জন্য অনেক ভালো হবে। চলেন আমরা একটু লিখি, একটা টপিক আমরা লিখি। তো আমি লিখে দিয়েছিলাম আমাদের কোশ্চেনটা কি, যে only consumers are responsible। আমি শুধু আপনাদের ভূমিকাটা বা কনক্লুশনটা কিভাবে লিখবো সেটা দেখাই দিব। অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর, ভুলে যায় না আর্গুমেন্টে কিন্তু 30 মার্কস থাকে। অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনের জন্য শুধু ভোক্তারাই দায়ী, এটার উপর আমাকে লিখতে হবে। তো আমাদের ইন্ট্রোডাকশনটা কিভাবে হতে পারে, সূচনাটা আমরা এভাবে করব যে প্লাস্টিক পলিউশন, খেয়াল করেন সূচনাটা আপনি লিখে নেন, প্লাস্টিক পলিউশন has become one of the most environmental issues। মিস্টার মনির একটু মনোযোগ দিয়ে, আপনার গতকালকের ফাইল আমি দিয়ে দিব আবারও, টেনশন নিয়েন না। প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট এনভায়রনমেন্টাল ইস্যুস as pollution is increasing day by day। দিন দিন যেহেতু দূষণ বাড়তেছে, the more plastics are being produced and used, খেয়াল করে যান এবং লিখে যান, to make modern life easier। Modern life easier, the more pollution is being created। Here a group of manufacturers are producing plastics and a lot of consumers are using them and throwing after uses। So the question arises, সুতরাং প্রশ্ন উঠে আসে, who are responsible for plastic pollution। সুতরাং প্রশ্ন উঠে আসে যে প্লাস্টিক পলিউশনের জন্য কে দায়ী বা কারা দায়ী। I think, আমি মনে করি, অথবা I consider that only consumers can't be blamed। খেয়াল করেন
এটা হলো আমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনাকে একদম সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে আই এগ্রি ইট বা আই ডিসএগ্রি ইট। আপনার সেন্টেন্স বলে দিবে আপনি এটাকে সরাসরি সমর্থন করেন নাকি এটাকে অসমর্থন করেন, নাকি আপনি দুইটা গ্রুপকেই দায়ী করেন, আপনার সেন্টেন্স বলে দিবে। ইউ হ্যাভ টু রাইট ইন আ কন্ট্রোভার্সিয়াল ওয়ে, তাহলেই সেটা হবে পারফেক্ট আর্গুমেন্ট রাইটিং। মনে রাখবেন, হোক ফোকাস রাইটিং কিংবা আর্গুমেন্ট রাইটিং, তার ইন্ট্রোডাকশনটা কিন্তু অনেক দামি। ইন্ট্রো পড়েই আপনি পরীক্ষককে খুশি করতে পারবেন। ইন্ট্রোডাকশন এমন ভাবে লিখবেন সেটা পড়েই কিন্তু পরীক্ষক আপনার লেখা পড়তে বিমুখ হয়ে যাবে। সুতরাং ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার মূল লেখার একটা মিরর, আয়না। এর দিকে তাকালে অনেক কিছু বোঝা যাবে। তাহলে আমাদের আর্গুমেন্টের কোশ্চেনটা ছিল, টপিক ছিল অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক পলিউশন। এখানে বলা হলো যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা বলা হলো যে ক্লিয়ার ইউর ভিউ পয়েন্ট। তখন আমরা স্টার্টিংটা করলাম এভাবে, যারা ফেসবুকে লাইভ দেখতেছে তাদেরকে স্বাগত। আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যারা আজকে লাইভটি দেখতেছেন তাদের মধ্যে যারা আজকে লাইভটি শেয়ার করে দিবেন নিজ নিজ টাইম লাইনে এবং মন্তব্য করবেন ডান, তাদেরকে ক্যারিয়ার ম্যাপ একটা সুন্দর উপহার দিবে, তাদের ইনবক্সে চলে যাবে। সেই উপহারটি হচ্ছে যে ফোকাস রাইটিং এর জন্য একটা খুবই সুন্দর গোছানো সাজানো একটা হ্যান্ড নোট, যেটা দিয়ে আগামী 31 তারিখে রিটেন পরীক্ষায় ভালো করতে পারবেন। এবং যারা এখনো ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, সামনে পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা তো অবশ্যই কাজে লাগে। একটাই কাজ, শুধু নিজ নিজ টাইম লাইনে শেয়ার এবং মন্তব্যের ঘরে গিয়ে লেখা ডান। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা একটু ভাই মনোযোগ দিয়ে পড়ে দেখি, সবাই একটু মনোযোগ দেই। Plastic pollution has become one of the most environmental issues as pollution is increasing day by day. দিন দিন দূষণ বাড়ার কারণে প্লাস্টিক পলিউশন কিন্তু সারা বিশ্বের পরিবেশগত যত হচ্ছে ইস্যু আছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং যেগুলো এনভায়রনমেন্টাল ইস্যুস, সে তার মধ্যে প্লাস্টিক পলিউশন একটা হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা কি করলাম, এরপরে এই সেন্টেন্সটাকে আমরা এক্সপ্লেইন করলাম এভাবে। আমরা লিখলাম যে the more plastics are being produced, খেয়াল করে যান লাইনটা, the more plastics are being produced, যত বেশি প্লাস্টিকের জিনিসপত্র উৎপাদন করা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, উৎপাদন করা হচ্ছে, and used to make modern life easier, আধুনিক জীবনকে সহজ করার জন্য যত বেশি প্লাস্টিক উৎপাদন করা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে, the more pollution is being created, তত বেশি দূষণও সৃষ্টি হচ্ছে। এখানে গ্রুপ অফ ম্যানুফ্যাকচারার্স আর প্রডিউসিং প্লাস্টিক্স, উৎপাদনকারীদের একটা দল প্লাস্টিক উৎপাদন করে যাচ্ছে, and a lot of consumers are using them and throwing after uses, এবং হচ্ছে অনেকগুলো ভোক্তা বা ব্যবহারকারী সেই উৎপাদিত প্লাস্টিক ব্যবহার করতেছে এবং তারা কি করতেছে, সেগুলো প্রয়োজন শেষে নিক্ষেপ করতেছে, ফেলে দিচ্ছে। খেয়াল করে যান ওয়ার্ডগুলো। So the question arises, তাহলে একটা প্রশ্ন চলে আসে যে who are responsible for plastic pollution? প্লাস্টিক দূষণের জন্য কে দায়ী? I think অথবা I consider that, আমি মনে করি যে only consumers can't be blamed। এই লাইনটা শুধু খেয়াল করলেই তো বোঝা যায় যে only consumers can't be blamed। এই লাইনটা বললেই বোঝা যায় আমার পক্ষ, যে আমি মনে করি শুধু ভোক্তাদেরকে দায়ী করা উচিত না, দোষারোপ করা উচিত না। তার মানে কি? তার মানে এখানে ম্যানুফ্যাকচারাররাও কিন্তু দায়ী। আচ্ছা, এটা গেল আমার ইন্ট্রোডাকশনের পরে এবার আমরা আমাদের বডিতে চলে যাব। বডিতে গিয়ে আমাদের কাজ কি? যেহেতু আমি মনে করি শুধু ভোক্তাদেরকে দায়ী করা উচিত না, তার মানে আমার এই কথা থেকে সুস্পষ্ট এটা যে উভয় গ্রুপই দায়ী, কনজিউমাররাও দায়ী, ম্যানুফ্যাকচারাররাও দায়ী, উভয় গ্রুপই দায়ী। তার মানে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো একটা প্যারাতে আমি কনজিউমাররা কিভাবে দায়ী সেটাকে ব্যাখ্যা করব, আরেকটা প্যারাতে গিয়ে আমি কিভাবে উৎপাদনকারীরা দায়ী সেটাকে ব্যাখ্যা করব। এই দুইটার সমন্বয়ে গঠিত হবে আমার কি? আমার আর্গুমেন্টের বডি। আচ্ছা,
আমরা প্রথমে কনজুমারদেরকে দায়ী করে লেখা শুরু করি একটা প্যারা। রিসেন্টলি, সম্প্রতি, a through away culture, recently a through away culture has been noticed among the modern citizens. আধুনিক নাগরিকদের মধ্যে সম্প্রতি একটা সংস্কৃতি দেখা গেছে, সেটা হচ্ছে থ্রু অ্যাওয়ে কালচার। আমরা একটা জিনিস কিনলাম, প্রয়োজন শেষ, ফেলে দিলাম, এটাকে আমরা রিইউজ করি না, রিসাইকেল করি না। দিস থ্রু অ্যাওয়ে কালচার বা দিস কালচার, এই সংস্কৃতিটা, দিস কালচার, এই সংস্কৃতিটা ইজ, স্যার এখানে কালচারের পরিবর্তে আমরা হ্যাবিট ইউজ করতে পারবো? এটা আমি হ্যাবিট না দিয়ে কালচার দিলাম, কারণ আমি একটা গোষ্ঠীকে দায়ী করতেছি। হ্যাঁ, বা টেন্ডেন্সি? দিতে পারেন। হ্যাবিট আর কালচারের মধ্যে একটা সাধারণ পার্থক্য হলো, হ্যাবিট হচ্ছে একজন বা দুইজন বা একাধিক মানুষের একটা অভ্যাস, আর কালচার হচ্ছে একটা সোসাইটির বা একটা গ্রুপের বা নির্দিষ্ট একটা শ্রেণীর সংস্কৃতি। যেহেতু মডার্ন সিটিজেনদেরকে কেন্দ্র করে লিখেছি, তাহলে কালচার দিতে পারি। সুন্দর। ওকে স্যার। আচ্ছা, দিস কালচার ইজ ইনক্রিজিং প্লাস্টিক পলিউশন। এই সংস্কৃতিটাই হচ্ছে প্লাস্টিক পলিউশনটা বৃদ্ধি করে দিয়েছে। মোরওভার, এছাড়াও the randomly unnecessary uses of plastics আরেকটা বিষয়, সেটা হলো ব্যাপক পরিমাণে অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার has boosted up this pollution. ব্যাপক পরিমাণে প্লাস্টিকের অপ্রয়োজনীয় ব্যবহার এই দূষণের মাত্রাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু আর্গুমেন্টে অনেক এক্সাম্পল ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি, অ্যাজ এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মডার্ন পিপল, আধুনিক লোকজন, আধুনিক মানুষ like to decorate their bedroom with plastic flowers. আধুনিক মানুষজন কি করতেছে, তাদের তাদের বেডরুমটাকে তারা সাজাতে পছন্দ করতেছে কিভাবে? প্লাস্টিকের ফুল দিয়ে। প্লাস্টিক ট্রিজ, প্লাস্টিকের গাছ দিয়ে সাজানো পছন্দ করতেছে। although there is chance for them by scope for them to plant trees, গাছ রোপণ করার আর হচ্ছে রাখার তাদের কিন্তু সুযোগ আছে। কিন্তু আধুনিক লোকজন কি করতেছে?
আধুনিক লোকজন তাদের বেডরুম গুলো সাজাচ্ছে প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের গাছ দিয়ে। দিস, এই যে আননেসেসারি ইউজেস, ব্যবহারটা আর পুশিং দ্য ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড, এই সবুজ পৃথিবীকে ঠেলে দিচ্ছে টু দ্য ডিভাস্টেটিং, টুয়ার্ডস লিখলে ভালো হয়, টুয়ার্ডস দ্য ডিভাস্টেটিং প্লাস্টিক পলিউশন, এই ধ্বংসাত্মক প্লাস্টিক পলিউশনের দিকে ঠেলে দিচ্ছে। বিসাইডস, পাশাপাশি, shortage of awareness, অথবা এক কথায় বলতে পারি unawareness, awareness of keeping plastic waste in right places, সঠিক জায়গায় প্লাস্টিকের বর্জ্য রাখার যে একটা তাদের চেতনার অভাব, is making plastic pollution doubled, এটাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে। সো প্লাস্টিক কনজিউমার্স, প্লাস্টিকের যারা ভোক্তা, তারা can't escape from the liability of plastic pollution. এভাবে আমরা কনজিউমারদেরকে দায়ী। Has been noticed among the modern citizens. This culture is increasing plastic pollution. Moreover, the randomly unnecessary usage of plastic has boosted up this pollution. As example, modern people like to decorate their bedroom with plastic flowers, plastic trees, although there is chance for them to, or scope for them to plant trees. These unnecessary uses are pushing the green world to the devastating plastic pollution. Besides, shortage of awareness of keeping plastic waste in right places is making plastic pollution double. So plastic consumers can't escape from the liability of plastic pollution. এভাবে আমরা ভোক্তাদেরকে বা যারা প্লাস্টিক ব্যবহারকারী ইউজার তাদেরকে দায়ী করতাম। এবার আসি আমরা যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে কিভাবে বলা যায়। এরপর আসি আমরা অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে on the other hand, the manufacturers produce a lot of unnecessary plastics only for their business purpose. এরা কিন্তু শুধু তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বহু প্লাস্টিক জিনিসপত্র তৈরি করে। The problem is not in only there, সমস্যাটা শুধু সেখানেই না। The main problem is, প্রধান সমস্যাটা হলো plastic manufacturers
এরা prefer new production to recycling. After collecting the discarded plastics. খেয়াল করে যান। তাহলে তারা কি করে? উৎপাদনকারীরা নতুন উৎপাদনের দিকে বেশি মনোযোগ দেয়, পরিত্যক্ত প্লাস্টিক গুলো সংগ্রহ করে সেগুলোকে পুনরায় ব্যবহার করার চেয়ে তারা নতুন উৎপাদনের দিকে বেশি মনোযোগ দেয়। কেন দেয়? অ্যাজ যেহেতু they can produce newly, তারা নতুন করে উৎপাদন করতে পারে in less cost, কম খরচে than collecting discarded plastics. পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করার চেয়ে তারা কিন্তু কম খরচে নতুন প্রোডাকশন করতে পারে। তার সাথে আরো ট্যাগ যোগ করে দেন, বিশাল বড়টা লাইন হোক, কোনো সমস্যা নেই। অলদো, যদিও বা প্লাস্টিক manufacturers are bound to collect 30% of their total annual production discarded plastics of their total annual production from the environment. So in no way, কোনোভাবেই can the manufacturers, plastic manufacturers, avoid this responsibility. দায় এড়াতে পারে না। তাহলে আমরা এখানে কি করলাম? On the other hand, the manufacturers, যারা উৎপাদনকারী, তারা প্রডিউস করে a lot of unnecessary plastics. আচ্ছা, এতক্ষণ থেকে আমরা যা লিখেছি তাদের মধ্যে যদি আমি এটা একজনকে একটু পড়তে বলি, যেমন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যদি আমরা ওই আরমানকে যদি আমি জিজ্ঞেস করি যে আরমান এতক্ষণ থেকে কি লিখছি আমরা এখানে, এটা একটু পড়তে হবে। আরমান করেন তো। জি স্যার, পড়তেছি স্যার। প্রথমে হচ্ছে অনলি টাইটেল ছিল অনলি কনজিউমার্স আর রেসপন্সিবল ফর প্লাস্টিক প্রোডাকশন। না, ওইটা না, মানে আমরা অন দা আদার হ্যান্ড থেকে পড়ব। অন দা আদার হ্যান্ড, দাঁড়ান স্যার। অন দা আদার হ্যান্ড, on the other hand, the manufacturers produce a lot of unnecessary plastic only for their business purpose. The problem is not only there. The main problem is plastic manufacturers prefer new production to recycling after collecting the discarded plastics, as they can produce newly in less cost
than collecting discarded plastics. Although plastic manufacturers are bound to collect 30% of discarded plastics of their total annual production from the environment. So in no way can the plastic manufacturers avoid their responsibilities. এখন আমরা যাব একটা কনক্লুশনে। কনক্লুশনে গিয়ে আমরা লিখব যে at the end শেষে it is clear that এটা স্পষ্ট যে both consumers and manufacturers are responsible for plastic pollution. But of course, অবশ্যই weak policies of the state to protect environment at the end এগুলো কি নীল কালি দিয়ে লিখতে পারবো? না নীলকালি দিয়ে না, আমি শুধু নীলকালি দিয়ে লিখলাম, আমার কেন জানি ভুলে লিখে ফেলছি, নীলকালি না। But of course, weak policies of the state to protect environment can't escape from the liability of plastic pollution. If the consumers, to mute please, if the consumers can't stop the throwaway culture, manufacturers the unnecessary production and unwillingness to recycle কোলন চিহ্ন দিয়ে if আবারও if the policies to protect environment are not strengthened, কোলন চিহ্ন দিয়ে লিখলাম যে সেমিকোলন দিয়ে it will be বা লিখতে পারি যে প্লাস্টিক পলিউশন will be the
most devastating issues for the environment. At the end, it is clear that consumers কিংবা manufacturers উভয়ই হচ্ছে প্লাস্টিক পলিউশনের জন্য দায়ী, কিন্তু অবশ্যই রাষ্ট্রের যে পরিবেশ সুরক্ষায় দুর্বল নীতি আছে তারাও কিন্তু এই দায় এড়াতে পারে না। যদি ভোক্তারা তাদের থ্রু অ্যাওয়ে কালচার বন্ধ না করে, ম্যানুফ্যাকচারাররা যদি আননেসেসারি প্রোডাকশন এবং রিসাইকেলিং এর প্রতি যে অনীহা সেটা বন্ধ না করে, যদি পলিসিগুলো পরিবেশ সুরক্ষায় পলিসিগুলোকে শক্তিশালী না করা হয়, তাহলে প্লাস্টিক পলিউশন শুধু ডিভাস্টেটিং না, এটা হলো সবচেয়ে বড় ধ্বংসাত্মক ইস্যু হবে পরিবেশের জন্য। যেটা বলেছিলাম যে আপনাদের কনক্লুশন হবে ওয়ান কাইন্ড অফ রিকমেন্ডেশন। এই হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, যেটাকে আমরা বলতে পারি যে আর্গুমেন্টেটিভ এসে। হ্যাঁ, শফিক তুহিন বলেন। স্যার গতদিন স্যার যে প্লাস্টিক ম্যানুফ্যাকচারার তাদের যে কন্ট্রাক্ট ডিসকার্ডেড প্লাস্টিক, স্যার আমাদের ক্লাসে বলছেন 20% রিকভার করবে, মানে এটা মনে হয় কি 30 লিখছিলাম, বেশি ভুলে লিখে ফেলছিলাম, 20 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে এতক্ষণ থেকে আলোচনা করে আমরা যেটা সর্বশেষে বুঝলাম সেটা হলো আমরা আবার যদি একটু আসি যে আর্গুমেন্ট রাইটিং এর যে পার্ট গুলো আপনাদেরকে থাকবে, সেই পার্ট গুলো হচ্ছে এরকম। প্রথমে হলো সোজা কথায় একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, একদম সহজ করে যদি বলি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হবে, ভূমিকাটা হবে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এইখানে আমরা কি করব, এইখানে আমরা টপিককে আউটলাইন করব। সোজা কথা এটা হচ্ছে টপিক আউটলাইন, টপিক ব্যাকগ্রাউন্ড আমরা এখানে লিখব। এবং আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে যে দরকারি তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে শেয়ার করব। প্রোভাইড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। দুইটা তথ্য আমরা এখানে শেয়ার করব। কেন শেয়ার করব? টু আন্ডারস্ট্যান্ড অথবা টু ফোকাস ইওর আর্গুমেন্ট। আসলে আপনি কোন পক্ষে আছেন এটা বোঝানোর জন্য কিছু তথ্য আমরা এখানে সরবরাহ করব। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, টপিক আউটলাইন হবে এবং আমরা এমন কিছু তথ্য দিব যেটা দিয়ে আমি বুঝাবো আমি কোন পক্ষে আছি। আচ্ছা, এরপরে যেটা আমরা বলবো, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আর্গুমেন্ট রাইটিং এর জন্য স্যার কোন স্ট্যান্ডার্ড আর কি হচ্ছে যে পেজ কাউন্ট আছে স্যার, মানে মিনিমাম? হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলবো, আগে স্ট্রাকচারটা বুঝাই। জি স্যার। এইখানে আমরা থিসিস স্টেটমেন্টকে এক সেন্টেন্সে দিয়ে দিব, যেটা আমি করলাম আর কি। মূল টপিককে ঠিক রেখে একটা বিবৃতি দিলাম, এটা ধরেন আমি একটা সেন্টেন্সে, ওয়ান সেন্টেন্সে দিয়ে দিব। এটা গেল আমার ফার্স্ট প্যারা। এরপরে আসি আমরা বডি প্যারাগ্রাফ, যেটা বললাম। বডি প্যারাগ্রাফে গিয়ে কি করব, আমি যদি সেটার পক্ষে থাকি আমি শুধু কেন পক্ষে আছি একটার পর একটা কারণ লিখে দিব, এক্সাম্পল দিব, আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিব, বিভিন্ন জরিপ দিব, সব রিসার্চ দিব। যদি পক্ষে থাকি সব পক্ষের কারণ দিব, আর যদি আমি বিপক্ষে থাকি তাহলে বিপক্ষের কারণ দিব, কেন বিপক্ষে আছি। তাহলে এখানে কি হবে, শুধু পক্ষে থাকার কারণ, যেগুলো আমরা ক্লেম বলি। অথবা কি হবে, বিপক্ষে যাওয়ার কারণ সমূহ। অথবা কি হবে, যদি আপনি দুইটা পক্ষ নিয়ে চিন্তা করতে চান তাহলে সেই দুইটা পক্ষ বা দুইটা সাইডকে কেন্দ্র করে দুইটি আমরা প্যারা লিখব। স্যার, জি স্যার ভিডিওটা মনে হয় রেকর্ড হচ্ছে না। সমস্যা নেই, এটা ফেসবুকে আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজে আছে, তো রেকর্ড না হলে ওখানে থাকবে সবসময়। আচ্ছা স্যার।
স্যার তাহলে বডি, হ্যাঁ বলেন। বলছি স্যার, যদি আমি স্যার ডিসএগ্রি থাকি, সেই ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা স্যার কি পজিটিভ কথাবার্তা থাকবে নাকি নেগেটিভ কথাবার্তা? না, নেগেটিভই থাকবে। আপনি ওইভাবেই সাজাই নিবেন, ওইভাবেই আপনি সাজাই নিবেন। যেমন ধরেন আমি একটা টপিক বললাম যে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের উচিত রিজার্ভ ক্রাইসিসের দিক বিবেচনা না করে বরং বেশি বেশি হাইড্রো, কয়লা কিংবা হচ্ছে ক্রুড অয়েল আমদানি করে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সমর্থন করেন কিনা? তখন আমি তো সমর্থন করবো না, কারণ আমার যেখানে দেশ আমদানি সংকটে ভুগতেছে, যেখানে দেশ হচ্ছে রিজার্ভ ক্রাইসিসে ভুগতেছে, সেইখানে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা আমার জন্য জরুরি না। এই জিনিসগুলোকে আমি তুলে ধরে বলবো যে আমি এটাকে টোটালি সমর্থন করি না। মানে ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা হলো আপনি যে পক্ষে থাকবেন সেই বিষয়টাকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড, টপিকের ব্যাকগ্রাউন্ড আনার মাধ্যমে বুঝাই দেওয়া, যেটা আমি একটু আগে প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। এরপর যদি আপনি পক্ষে থাকেন, পক্ষে থাকারই শুধু কারণ, যেমন বলা হলো বাংলাদেশে হচ্ছে শিক্ষাটা, এডুকেশনটা ফ্রি অফ কস্ট করা উচিত, সমর্থন করেন কিনা? তো আমি এটাকে সমর্থন করি। তখন আমি কি করব? তখন আমি সূচনাতে গিয়ে লিখে দিব যে বাংলাদেশের ভিশন 2041 পূরণের লক্ষ্যে বা এই গোলগুলো পূরণের লক্ষ্যে, কিংবা আমি বলবো যে এসডিজি গোলগুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার স্বার্থে বাংলাদেশের যে এলডি স্যার আপনার কথা গ্রাজুয়েশন, কিছু বোঝা যাচ্ছে না স্যার। বাংলাদেশের এলডি গ্রাজুয়েশনের স্বার্থে সরকারের উচিত হবে। আমার কথা কি আসলেই বোঝা যায় না? অন্যদের কি অবস্থা? স্যার বুঝতে হ্যাঁ পারছি। ভাইয়া, বোঝা বুঝতে যাচ্ছে। পারছি স্যার, স্যার বোঝা যাচ্ছে। বোঝা আচ্ছা, যাচ্ছে। তবে আমি বোঝাবো যে এগুলোর স্বার্থে বাংলাদেশে শিক্ষা ফ্রি অফ কস্ট করে দেওয়া উচিত। এরপরে আপনি কেন আরো কারণ দেখাবেন, একটার পর একটা কারণ দেখাবেন, এই হচ্ছে বিষয়। তাহলে পক্ষে থাকলে পক্ষে থাকার কারণ, বিপক্ষে থাকলে শুধু বিপক্ষে থাকার কারণ। আর যখন দেখবেন এমন একটা সাইড, যেটা একটু কি বুঝাইলাম, যেখানে দুইটা সাইডকেই দায়ী করতে হয়, তখন দুইটা সাইডের জন্য আপনি দুইটা প্যারা দিন। এরপরে চলে আসবেন আপনি কনক্লুশন, ঝামেলা শেষ। স্যার জি স্যার শুধু যদি নেগেটিভ সেন্সে আসে স্যার, সেক্ষেত্রে স্যার মানে ইন্ট্রোডাকশনটা স্যার কিভাবে? শুধু নেগেটিভ হলে আপনি শুধু নেতিবাচক কারণগুলোই দেখাবেন। স্যার ইন্ট্রোডাকশনে এটা দেখাতে পারবো? ইন্ট্রোডাকশন তো ভাই একটা আয়না ভাই। আপনি ইন্ট্রোডাকশনে গিয়ে ওই আপনি যা লিখবেন সেটার একটা সামারি করবেন, সাম আপ করবেন। বলছি স্যার, আমি বলছি স্যার, যদি কোনো মানে নেগেটিভ সেন্সে কিছু আসে স্যার, টোটালি ওটা নেগেটিভ, ওটার পজিটিভ কোনো মানে নেই স্যার, ভিউ নাই, আপনাকে স্যার বিবেচনা করতে হবে সব রাষ্ট্রের বিবেচনায়, আপনার ব্যক্তিগত বিবেচনায় না। যেমন একটা আর্গুমেন্ট দেওয়া হলো যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকারের মতো অন্য কোন সরকার উন্নয়নমূলক কাজ করতে পারেনি, সমর্থন করেন কিনা? কথার কথা, আপনি হচ্ছে ব্যক্তিগতভাবে শেখ হাসিনারে পছন্দ করেন, কিন্তু আপনার তো অস্বীকার করার উপায় নাই যে আসলেই বর্তমান সরকারের মতো উন্নয়নমূলক কাজ কেউ করে নাই। এখন যদি ব্যক্তিগতভাবে আপনি শেখ হাসিনাকে পছন্দ না করেন, সেজন্য যদি আপনি লিখেন যে না আমি এটা সমর্থন করি না, তাহলে নম্বর যে কিভাবে সেটা তো বুঝতে পারছেন। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। এই জন্য এই সেন্সটা আপনার নিজে বিল্ড আপ করতে হবে। এইটা কোচিং সেন্টার বা আমরা শেখাই দিতে পারবো না। আপনাকে টপিক দেখে বুঝতে হবে যে আপনার সমর্থন করা উচিত কিনা। যেমন ধরেন একটা টপিক দেওয়া হলো যে আইএমএফ লোন, কেউ বলতেছে এটা বাংলাদেশের প্রয়োজন ছিল না, কেউ বলতেছে এটা বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে বা প্রয়োজন ছিল না, আবার কেউ বলতেছে না বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্ট এটা দরকার, সমর্থন করেন কিনা? এখন আপনি যদি বলেন যে আমি মনে করি বাংলাদেশের এই লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটা বেশি বাড়াবাড়ি, বুঝতে পারছেন আপনার নম্বর কি হবে? তো টপিক আপনি কোন সাইডে যাবেন এটার সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে। চলেন আমরা আরেকটা আর্গুমেন্টে যাব, এটা পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস শেষে এগুলো সমস্ত কিছু পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সেটা আমি বুঝাবো। তার জন্য হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, পুরো ক্লাসটাতে লেগে থাকতে হবে। আপনারা পুরো ক্লাসে থাকবেন সেজন্য আমি বাধ্য করতেছি না, যার প্রয়োজন আছে সে থাকবেন, এবং ক্লাস শেষ হলে আমি এই পিডিএফ ফাইল দিব। এবং আমি নিয়ত করেছি আপনাদের 31 তারিখ পরীক্ষার হওয়ার আগের দিন পর্যন্ত আমি প্রতিদিন ক্যারিয়ার ম্যাপের পেজে একটা এক্সক্লুসিভ ফোকাস রাইটিং, একটা আর্গুমেন্ট রাইটিং পিডিএফ করে আমি ছেড়ে দিব।
আপনারা প্রতিদিন একটা একটা করে পড়ে ফেলবেন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ক্যারিয়ার ম্যাপ আপনাদেরকে যে সার্ভিসটা দিবে, সেই সার্ভিসটা অন্য কোথাও থেকে নিতে, অন্য কেউ দিতে পারবেন না, পারবে তার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে, যে সময়টা কিন্তু ক্যারিয়ার ম্যাপ পার করে আসছে। এখন ক্যারিয়ার ম্যাপের সময় শুধু সার্ভিস দেওয়ার সময়, গোছানোর আর কিছু নেই। ওকে, চলেন আরেকটা আর্গুমেন্ট আপনাদেরকে দেখাই। সব তো লিখে শেষ করা যাবে না, আমি এই জন্য এটা লিখে রাখছি। স্যার এক্সামের আগে যে ফোকাস গুলো দিবেন এগুলো পড়লে কি মোটামুটি লেখার আইডিয়া পাওয়া যাবে? সরি, এক্সামের আগে রেগুলার যে ফোকাস গুলো দিবেন এগুলো পড়লে কি মোটামুটি লেখার একটা আইডিয়া পাওয়া যাবে পরীক্ষার হলে? গ্যারান্টি দিতে পারে না, অন্তত আমি দিতে পারি না। এখন যদি কেউ বা কোনো কর্তৃপক্ষ অথবা কেউ যদি আপনাদেরকে কখনো কমন পাওয়ার গ্যারান্টি দেয়, তাহলে বুঝবেন যে এখানে একটা ঘাপলা আছে। কমন না, জাস্ট ডাটা গুলো যদি ঠিক করে রাখতে পারে যে কোনো কিছু লেখার সামর্থ্য থাকবে কিনা সেটা আর কি। আচ্ছা, আমি যেখানে গিয়েছিলাম সেখানে আবারও চলে আসলাম। আমাদের কি ছিল যে আমরা একটু কি বুঝি, আপনাদের সবগুলো কোশ্চেন নিব ভাই, কয় পেজ লিখবেন, কয়টা প্যারা লিখবেন, কয় পাতা লিখবেন, এইসব কোশ্চেন আমি করতে হবে না, আমি বলবো। আগে আমরা দেখি একটা আদর্শ আর্গুমেন্ট রাইটিং এর ধরন কেমন হতে পারে, সেটা আমরা একটু বুঝি আগে। ঠিক আছে, আপনাদের সিম্পল কোশ্চেন গুলো চলে আসবে। বৃষ্টি আহমেদ, আর্গুমেন্ট রাইটিং এর লেন্থ কেমন হবে? ওকে ফাইন, আপনারা কমপক্ষে 2 পেজ লিখবেন, কমপক্ষে 2 পেজ লিখবেন। এরপর আপনার হাতে সময় থাকা সাপেক্ষে আপনি এটাকে 3 পেজও নিয়ে যেতে পারেন। আমার মনে হয় 3 পেজের বেশি লেখার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, তো আমাদের এবার আর্গুমেন্টের টপিক কি দেখে নেই। whether IMF loan is a boon or a bane for Bangladesh। টপিকটা হচ্ছে যে বাংলাদেশের জন্য যে IMF লোনটা আছে সেটা একটা বুন, একটা আশীর্বাদ, or a bane, একটা অভিশাপ বা সমস্যা বাংলাদেশের জন্য, কি সেটা নিয়ে কথা হবে। কেউ কেউ মনে করতেছে ইটস ইজ আ বুন ফর বাংলাদেশ, কেউ মনে করতেছে না ইটস আ বেন ফর বাংলাদেশ। আসলে কি, এই ধরনের আর্গুমেন্টে দেখেন আমরা কিভাবে ভূমিকাটা লিখতে পারি। সবাই একটু মনোযোগ দিন। ওভারঅল বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, হাই ইনফ্লেশন, ফুড অ্যান্ড ফুয়েল ক্রাইসিস। খেয়াল করে যান, আমি বলেছিলাম প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হতে হবে, ইন্ট্রোডাক্টরি পার্টের টপিকের ব্যাকগ্রাউন্ডটাকে ফোকাস করতে হবে। তো আমি সেই কেন্দ্রিক লিখলাম যে ওভারঅল বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, হাই ইনফ্লেশন, ফুড অ্যান্ড ফুয়েল ক্রাইসিস, ডিপ্লিকেটিং ফরেক্স রিজার্ভস and ongoing Russia-Ukraine war have weakened the macroeconomic stability that we have been experiencing for a long time. সূচনা লাইনে নিয়ে আসলাম যে সামগ্রিকভাবে সব দিক থেকে বাংলাদেশ হচ্ছে একটা কঠিন সময় পার করতেছে। সেটা খাদ্য ফুয়েল সংকট বলি বা অন্য রিজার্ভ সংকটের কথা বলি, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলো হচ্ছে বাংলাদেশের যে সমষ্টিক অর্থনীতির যে একটা স্থিতিশীলতা সেটাকে দুর্বল করে দিয়েছে, যেটা আমরা একটা লম্বা সময় ধরে এক্সপেরিয়েন্স করে আসতেছি। And to sustain the economic sustainability and to respond the necessity of Bangladesh, বাংলাদেশের অর্থনৈতিক সাস্টেনেবিলিটিকে ঠিক রাখার জন্য এবং বাংলাদেশের একটা প্রয়োজন আছে, এই প্রয়োজনের প্রতি সাড়া দিয়ে on 13th January 2023 IMF Executive Board has approved USD 4.7 billion loan to Bangladesh for economic support, preserving macroeconomic stability and
under its different credit programs such as the extended credit facility যেটাকে বলে ESCF, extended fund facility যেটাকে বলে EFF, arrangement and the newly created resilience and sustainability facility RSF। এই লাইনটুকুর মধ্যে আমরা বললাম যে বাংলাদেশের একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনের প্রতি সমর্থন করে বাংলাদেশের অর্থনীতির গতিকে ঠিক রাখার জন্য 2023-এর 30 জানুয়ারি IMF এক্সিকিউটিভ বোর্ড কি করলো যে $4.7 বিলিয়ন একটা লোন তারা অ্যাপ্রুভ করলো। কেন? যেন বাংলাদেশের অর্থনীতি সাপোর্ট করতে পারে, ম্যাক্রো ইকোনমিক জোন ধরে রাখতে পারে, সবকিছুর জন্য আর কি। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, এখন প্রশ্ন চলে আসে whether IMF loan is a boon or bane for বাংলাদেশ। এখন প্রশ্ন চলে আসে যে IMF লোনটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ নাকি একটা অভিশাপ? আপনারা বুঝতে পারছেন? ভূমিকাটা হতে হবে এমন ভাবে যে আপনার ভূমিকা থেকেই একটা ডিবেটের সূচনা হবে, যেখানে টপিকের ব্যাকগ্রাউন্ডকে আউটলাইন করে আপনার লিখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আসি, আমাদের ভূমিকা তো হয়ে গেল। আচ্ছা, ভূমিকার পরে আমরা যাব এবার বডিতে বা আমাদের মূল আলোচনায় আমরা চলে যাব। মূল আলোচনায় গিয়ে কি করব? এখন আমাকে বুঝাই দিতে হবে, আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি মনে করি IMF লোনটাকে বাংলাদেশের জন্য কি ভালো কিছু বয়ে আনবে নাকি বাংলাদেশের জন্য নেতিবাচক কিছু বয়ে আনবে। এটা আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি মনে করি। এখন আপনারা বুঝতে হবে বাংলাদেশ যে একটা সংকটে আছে, এই সংকটের মধ্য থেকে বাংলাদেশ যে এত বড় পরিমাণ একটা লোন পেয়েছে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই আশীর্বাদ। তবে হ্যাঁ, যেহেতু IMF লোন দিলে এখানে তারা কিছু রেগুলেটিং করবে, মনিটরিং করবে, তাদের কিছু কন্ডিশন আছে। যেমন তাদের কন্ডিশন গুলো হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের পরিমাণটা বাড়াই দিতে হবে, সঞ্চয়পত্রের যে বেনিফিট দেওয়া হয় সেটা কমাই দিতে হবে বা তুলে দিতে হবে, এরকম কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলোর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে একটা শ্রেণী বা একটা গোষ্ঠী তারা দারিদ্রতার দিকে যাবে, এটা সত্য। কিন্তু আপনার এটাও বুঝতে হবে যে দেশের অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্টের কথা বিবেচনা করলে IMF লোন কিন্তু অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটাও একটা বিষয়। এখন সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আপনার এই যুক্তি উপস্থাপন করতে হবে। খেয়াল করেন, since the government asks for loan from a multilateral organization, there have been lots of debate over IMF loans efficiency and consequence. Some experts are saying that IMF loan is not a panacea for Bangladesh economic crisis, and this loan will not resolve our reserve crisis overnight. Their arguments are that. একটা দল মনে করে যে IMF লোন বাংলাদেশের জন্য একটা ঔষধ হবে ইকোনমিক ক্রাইসিসের উদ্ধারের জন্য, এটা হবে না। আবার তারা মনে করে যে এই লোনটা রাতারাতি যে আমাদের রিজার্ভ ক্রাইসিস সমাধান করে দিবে, তাও না। তাদের আর্গুমেন্টটা কি? আমাদের কাজ হলো আর্গুমেন্টটাকে তুলে ধরা। তাদের আর্গুমেন্ট তারা একটার পর একটা লজিক দেখিয়েছে যে $4.7 billion in less than 1 month of import cost of Bangladesh, as our monthly import cost is roughly 7 billion. তারা লজিক দেখিয়েছে, ক্লেম দেখিয়েছে যে বাংলাদেশের যেহেতু ইম্পোর্টের মাসিক খরচ হচ্ছে 7 বিলিয়ন, আর তারা যে লোন দিবে ভেঙে ভেঙে সেটা কিন্তু তারা দিবে 4.7 বিলিয়ন। তার মানে এখানে আমাদের একটা ঘাটতি থেকে যাবে। তো ঘাটতি যদিও থেকেও যাবে, আমাদের দরকার 7 বিলিয়ন, তারা দিবে 4.7 বিলিয়ন। তার মানে আমাদের একটা ব্যাপক বড় একটা উপকার হচ্ছে না, একটা সুবিধা হচ্ছে না। Moreover, we are going to have the loan amount in 7 installments within 42 months. তাদের যুক্তি হচ্ছে এটা। In addition, government has to withdraw subsidies from many items like gas, electricity, petroleum. সরকার যে আমাদের বিভিন্ন আইটেম গ্যাস, ইলেকট্রিসিটি বা পেট্রোলিয়াম একটা ভর্তুকি দিত, সেই ভর্তুকিটা কিন্তু এখন তুলে দিতে হবে। এটা IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী আর কি, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী, which will consequently make the item costlier and skyrocketing the price of commodities. যেটা হচ্ছে আকাশ ছোঁয়া দাম বাড়াবে জিনিসপত্র। ফলাফল হিসেবে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস পিপল হচ্ছে তারা কিন্তু এর ভোগান্তির শিকার হবে। এর একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, already inflation has reached highest ever 8.71%, point to point as on December 2020. ইনফ্লেশনের মাত্রা তুলে ধরছি, বেড়ে গেছে। IMF has given condition, IMF একটা শর্ত দিয়েছে যে গভর্নমেন্ট ডিপেন্ডেন্স অন সেভিং সার্টিফিকেটস ফর মিটিং ইটস বাজেট ডেফিসিট শুড গ্রাজুয়ালি রিডিউস। ওই সঞ্চয়পত্রের যেটা বেনিফিট দেওয়া হয় সেটা কিন্তু কমাই দিতে হবে, এটা IMF এর শর্ত। As such, many elderly retired person who lead their lives by having interest from saving certificates will suffer a lot. আর এর ফলাফল কি হবে?
যেসব প্রবীণ লোকরা তারা এই সেভিং সার্টিফিকেটের সঞ্চয়পত্রে ইন্টারেস্ট দিতে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু ঝামেলায় পড়ে। According to economic expert, if the government took the reform earlier, it would not have faced such challenges. হ্যাঁ, পয়েন্ট দিতে পারেন আপনি, প্যারাগ্রো দিতে পারেন। The IMF also wants, IMF আরো কি চায়, যে বাংলাদেশ to increase its government revenue, বাংলাদেশ যেন তার রাজস্ব আয়টা বাড়ায়। এখন দেখেন, IMF চায় বাংলাদেশ যেন তার রাজস্ব আয়টা বাড়ায়। এটা আপাত দৃষ্টিতে বাংলাদেশের যারা হচ্ছে লোয়ার ক্লাস পিপল আছে তাদের জন্য ট্যাক্সের পরিমাণটা বেড়ে গেলে সমস্যা হতে পারে। তবে রাষ্ট্রের যদি রেভিনিউ বাড়ে তাহলে কিন্তু সরকার রেভিনিউ বাড়াতে পারলে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন হবে, এটাও সত্য। হ্যাঁ, এটা সত্য। এর জন্য হচ্ছে মাথাপিছু আয় বাড়াতে হবে, এর জন্য প্রোডাকশন বাড়াতে হবে, বেকারত্ব সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে, জবের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তাহলে পাবলিকের ট্যাক্স দিতে সমস্যা নেই। এই যে আমি নিজেই যে এগেইনস্টে কথাগুলো বলতেছি, এগুলোই আবার পরের স্টেপে চলে আসবে। If to increase revenue, the country choose to increase the tax rate of VAT, it may marginalize and further impoverish the poor. Thus, implementing all the IMF recommendations without upsetting the current system will be difficult. তাহলে একটা পক্ষ বলেছে যে IMF এর লোনের কারণে বাংলাদেশ কিছু সমস্যায় পড়বে। কি কি সমস্যা হতে পারে দেখাই দেবে। প্রতিটা সমস্যার কিন্তু একটা সলিউশন আছে। এখন এই সলিউশনগুলো আপনাকে দেখাতে হবে। এরা প্রথমে বলছে কি, যে বাংলাদেশের মাসিক ইম্পোর্ট কস্ট হবে 7 বিলিয়ন, আর বিনিময়ে তারা পাবে হচ্ছে 4.7 বিলিয়ন। তার মানে কি, একটা বড় অংশ আমার কাভার হয়ে গেল। সুতরাং অবশ্যই ইটস ব্লেসিং ফর দ্য ইকোনমি অফ বাংলাদেশ। এরপর এটা বলেছে কি, যে সরকার হচ্ছে গ্যাস, ইলেকট্রিসিটি, পেট্রোলিয়াম খাতের ভর্তুকি কমাই দিবে। ঠিক আছে, এতে কি হবে, জনগণরা আরো স্বাবলম্বী হবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কোন সরকারই তো আজীবন ভর্তুকি দিতে পারবে। এরপরে কি বলছে, যে IMF বলেছে হলো যে আপনার বাংলাদেশের হচ্ছে ট্যাক্সের পরিমাণ বা রেভিনিউ এর পরিমাণ বাড়াতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সরকার যদি এর মধ্যে তার ভিশন 2041 নিয়ে যে প্ল্যান করেছে, যদি এগুলো যদি পূরণ হয় ধীরে ধীরে, তাহলে তো এই ট্যাক্স বা এই রেভিনিউ বাড়ানোর জনগণের উপর কোনো চাপ হবে। এবার আসি, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে some economists opine that the government has taken a timely and bold decision to approach IMF before it is too late. অন্যদিকে আরো কিছু অর্থনীতিবিদ তারা বলেছে যে সরকার IMF এর লোন নেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, নিঃসন্দেহে এটা যুগোপযোগী সিদ্ধান্ত। আচ্ছা, এবার কেন তাদের পক্ষটা আমরা ক্লিয়ার করি। বলছে the government should have taken some reforms earlier. However, the much needed reform was not possible due to pressure from some pressure groups. সরকারের উচিত ছিল এই সিদ্ধান্ত মানে আরো আগে নেয়ার, হ্যাঁ, একটা রিফর্ম করার আরো আগে করা উচিত ছিল। Now it would be easier for the government to take bold step and to take reforms which are long overdue in the name of IMF conditions. সরকারি রিফর্মের কাজটা আগে করা উচিত ছিল, এখন এটা IMF এর কন্ডিশনের নামে হলেও দ্রুত করা সম্ভব হবে, which would help to recuperate from the economic crisis. অর্থনীতির যে একটা সংকটে আছে সেটাকে আবারও সেখান থেকে উদ্ধার করা সহজ হয়ে যাবে। ব্যাংকিং সেক্টর রিফর্ম হ্যাজ লং বিন পেন্ডিং। ব্যাংকিং সেক্টরে একটা রিফর্মেশন দরকার, সেটা ঝুলে আছে। দ্য রিফর্ম হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড টু সালভেজ দ্য ব্যাংকিং সেক্টর। IMF কি করবে, রিফর্ম উইল হেল্প টু রিডিউস NPL, ক্যাপিটাল শর্টফলস, আর আরো যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রবলেম আছে এগুলো সলভ করবে। Government has already taken initiative to revise Bank Company Act in line with IMF prescription. সরকার ইতিমধ্যে কি করছে, IMF এর শর্ত অনুযায়ী তারা হচ্ছে ব্যাংক সেক্টরকে গুছানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা ভালো দিক। এবার আসেন, our tax GDP ratio is low compared to some countries of the subcontinent. এই উপমহাদেশে অন্যান্য দেশের বিবেচনায় আমাদের ট্যাক্স বনাম GDP রেশিওটা কিন্তু কম, সুতরাং ট্যাক্স বাড়ানো উচিত। Over the year, NBR hasn't been able to collect targeted taxes for government exchequer. IMF reform agenda incorporates reform of income tax law and restructuring of NBR so that NBR can be equipped to collect targeted revenue. খেয়াল করেন, এখন যদি আপনি ব্যক্তিগতভাবে আপনার গ্রামের কথা চিন্তা করেন, যে আমার গ্রামের মানুষ অনেকেই আছে গরিব, ট্যাক্স বাড়লে তো এরা ঝামেলায় পড়বে। আপনাকে রাষ্ট্রের সব দিক থেকে চিন্তা করতে হবে, সরকারের ডিসিশনের প্রতি সমর্থন দিতে হবে। আর্গুমেন্ট লিখতে গেলে দেশের যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট আসলে আপনাকে রাষ্ট্রের সিদ্ধান্তকে সবসময় পক্ষ নিতে হবে।
রাষ্ট্র যেটাকে সমর্থন করে আর্গুমেন্ট রাইটিং এ আপনার উচিত হবে সেটাকে সমর্থন করেই লেখা শুরু করা। রাষ্ট্র যেটাকে সমর্থন করে না আপনার উচিত হবে সেটাকে সমর্থন না করে সেই ফোকাস করে লেখা। এটাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এর মূল কৌশল। স্যার, ট্যাক্স জিডিপি রেশিও এটা বাড়লে এটা কিভাবে হেল্প করে একটু কাইন্ডলি বলুন। ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে যে আমাদের টার্গেটের যে জিডিপি থাকে সেই অনুযায়ী যদি ট্যাক্স বাড়ে তাহলে জিডিপি টার্গেট পূরণ হবে, কিন্তু টার্গেটের জিডিপি অনুযায়ী যদি ট্যাক্স না বাড়ে তাহলে তো জিডিপির টার্গেট পূরণ হবে না। এরপরে আরো আমরা কয়েকটা পয়েন্ট দেখি। The context under which we are seeking the loan is not uncommon. Our current economic situation is looking to the IMF for balance of payment support. Our trade deficit is high as import payment is much higher than export income. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক কিছু আমদানি করতে পারতেছি না। আমরা আমদানি করতে গিয়ে দেখতেছি যে আমাদের ইম্পোর্টের যে পেমেন্টটা সেটা কিন্তু আমাদের এক্সপোর্ট ইনকামের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি যা রপ্তানি করি সেই তুলনায় যদি আমাকে আমদানি করতে বেশি ব্যয় করতে হয় তাহলে আমি তো সেই টাকা কই পাবো? এমন তো না যে বাংলাদেশি টাকা দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারি। সুতরাং আমার রিজার্ভ শক্তিশালী হতে হবে, আর রিজার্ভ যেহেতু ক্রাইসিস আছে সুতরাং আমার লোন তো দরকার হবে, আইএমএফ লোন দরকার আছে। এরকম প্রত্যেকটা পয়েন্ট আমরা খেয়াল ফোকাস করলাম, যে কারণে আমাদের এখানে সাইড হলো কয়টা? দুইটা। একটা সাইডে আমরা দেখাই দিলাম যারা মনে করে আইএমএফ লোন বাংলাদেশের জন্য একটা সমস্যার কারণ হতে পারে সেটাকেও তুলে ধরলাম। এরপরে তার এগেইনস্টে আমি লিখে দিলাম যে কেন বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে, ইকোনমিক ক্রাইসিস মোমেন্টে, বিজনেস ডেফিসিট মোমেন্টে আইএমএফ লোনটা একটা আশীর্বাদ হিসেবে কাজ করবে, সেটাও আমরা দেখাই দিই। শেষে গিয়ে আমরা কি করব? কনক্লুশনে গিয়ে একটা রিকমেন্ডেশন দিব। It's important to realize that, একটু শুনি, it's important to realize that Bangladesh has not asked for a bailout package to IMF like Sri Lanka and Pakistan, but rather for a stabilization package. In other words, rather than waiting for a crisis, Bangladesh government has decided to take a precautionary measure and look for ways to overcome economic troubles before the whole country begin to falter. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশ সরকার একটা ক্রাইসিস হবে, ঘটবে, তার জন্য অপেক্ষা না করে বরং এটা কিন্তু একটা সতর্কতার হিসেবে এই সিদ্ধান্তটা নিয়েছে, যা দেশকে বা অর্থনীতিকে বড় ধরনের ফল থেকে বাঁচাবে। টুডে when the global economy is encountering challenge, the IMF is the best source of funding and advice for Bangladesh, but the country must keep in mind, যেটা বলছিলাম কনক্লুশন একটা রিকমেন্ডেশন থাকে, তো আমরা লিখলাম but the country must keep in mind that, কিন্তু দেশকে অবশ্যই মনে রাখতে হবে যে the debt must be returned, ঋণ কিন্তু ফেরত দিতে হবে। The country must focus on two aspects in order to overcome the issue. So দুইটা দিক, ভালো মন্দ দুইটা দিককে ফোকাস করে আগাতে হবে। To begin, the country must ensure that the flow of funds from the IMF is not interrupted. প্রথমে নিশ্চিত করতে হবে আইএমএফ ফান্ড থেকে যে অর্থটা আসবে সেটা যেন ঠিকঠাক কাজে লাগে। It must constantly monitor the funds flow and utilization, and the money must be converted into real gain. এবং আইএমএফ থেকে যে অর্থটা পাওয়া হবে সেটাকে এভাবে চিন্তা করতে হবে যেন সঠিক ব্যবহার হয়, সেটা যেন সঠিকভাবে আমাদের কাজে লাগে। Without raising production, the nation won't be able to benefit from the loan for as long. আর সবশেষে কথা হলো আমরা যদি আমাদের উৎপাদন না বাড়াতে পারি, আমরা যদি আমাদের মাথা পিছু আয় না বাড়াতে পারি, যদি আমরা জিডিপি বাড়াতে না পারি, তাহলে কিন্তু এই ধরনের লোন ভোগান্তি বয়ে আনবে। কিন্তু আমার যদি জিডিপি বাড়ে বা উৎপাদন বাড়ে, মাথা পিছু আয় বাড়ে, তাহলে কিন্তু এই ধরনের লোন আমাদের জন্য কোনো চিন্তার কারণই নেই, কারণ দেশ বড়, ইকোনমির সাইজ হয়েছে বড়, সুতরাং এই ধরনের লোন যদিও বা এরকম বিগ লোন প্রথম, এটা আমাদের জন্য আতঙ্কের কোনো ইস্যু হবে না, কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো বা শ্রীলঙ্কার মতো হয়ে যায়। তার মানে কি, কনক্লুশনে এমন কিছু লেখা হলো যার মাধ্যমে আমি বুঝাই দিলাম যে আমি সমর্থন করি আইএমএফ লোন বাংলাদেশের জন্য ওয়ান কাইন্ড অফ ব্লেসিং। এই ধরনের ইস্যু নিয়ে যদি আর্গুমেন্ট হয় তখন আপনাদের কাজ হবে দুইটা সাইডকে কেন্দ্র করে দুইটা প্যারা করে দেওয়া এবং কনক্লুশনের মাধ্যমে রিকমেন্ডেশন দিয়ে বা ইন্ট্রোডাকশনের মাধ্যমে আপনার সাইডটাকে আপনার ফোকাস করা হবে মূল কাজ। স্যার, জি বলেন।
স্যার এই জায়গায় স্যার মানে আমরা প্রথম বিপক্ষে বলছি, তারপর প্রথমে মানে শেষে পক্ষে বলছি স্যার। এটা স্যার মানে প্রথমে বিপক্ষে বলা যাবে স্যার, না প্রথমে মানে এটা স্যার নিজের মতো করে স্যার, মানে যেটা হবে স্যার, মানে যেমন এটা বিপক্ষেই বেশি হয়েছে স্যার, এই জন্য বিপক্ষেটা আপনি স্যার একটু প্রথমে দিছি। ঠান্ডা মাথায় বুঝে বুঝে ধীরে ধীরে প্রশ্নটা করেন, আপনি কি জানতে চান? স্যার জানতে চাচ্ছি যে স্যার এটা তো প্রথমে আমরা বিপক্ষের যুক্তিগুলো তুলে ধরছি স্যার, পরে পক্ষেরটা তুলে ধরছি ওকে, স্যার। আচ্ছা কোনো এটা কি সমস্যা স্যার? নেই, আচ্ছা এইটাই জানার জন্য স্যার, এটাই স্যার। এটা কোনো বিষয় না। থ্যাংক ইউ আপনি স্যার। দুইটা দিকে তুলে নিয়ে আসতে পারেন। জি স্যার, না আমি তো এবং স্যার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যেটা সমর্থন করেন সেটাকে বেশি করে ফোকাস করতে হবে। আপনি যেটা জি স্যার। সমর্থন করেন সেখানে শক্তিশালী যুক্তি দিতে হবে। জি স্যার। ওকে, এবার আপনাদের একটা কোশ্চেন ছিল যে কয় পেজ লিখতে হবে। আমি বলেছিলাম যে 2 থেকে 3 পেজ লিখবেন, কমপক্ষে 2 পেজ লিখবেন, এর বেশি না। আচ্ছা, স্যার এত বড় লিখলে একজন তো স্যার লিখেছে 4-5 পেজ ক্লাসে হয়ে যাবে স্যার। 4-5 পেজ আপনি মনে হয় লেখার সময় পাবেন না ভাই। একটা আর্গুমেন্ট লেখার জন্য আপনি হয়তো সময় পাবেন 12 থেকে সর্বোচ্চ 15 মিনিট। 12 থেকে 15 মিনিটে আমার মনে হয় 4-5 পেজ লেখা খুব কঠিন হবে। লিখতে পারলে লিখবেন। এটা যদি আপনি 5 পেজ লিখেন এতে কোনো সমস্যা নেই, 4 পেজ যদি লিখেন কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় শক্তিশালী আর্গুমেন্ট যদি থাকে বা ক্লেম থাকে 3 পেজ লিখলে যথেষ্ট। এখন আপনার একই কথা ঘুরে ঘুরে নিয়ে আসলেন, একই কথা ঘুরে ফিরে নিয়ে আসলেন, সেটা লিখে 5 পেজ লিখার চেয়ে স্ট্রং ক্লেম দেখিয়ে 2 পেজ লিখলেই তো হয়ে যায়, 2 থেকে 3 পেজ। একজন লিখেছে স্প্যানিশ ফ্লু, লিখেছে ক্লাসের পিডিএফ গুলো আমাদের না দিলে তেমন লাভ হবে না, কজ এখন সময় নেই। আমি তো বলেছি আপনাদেরকে পিডিএফ গুলো দিব এবং তাদেরকে পিডিএফ দিব যারা আজকে লাইভটা শেয়ার দিয়েছে এবং কমেন্ট বক্সে গিয়ে লিখেছে ডান, তারা কিন্তু স্যার আমরা তো জুমে আজকের ক্লাস ক্লাসে করতেছি, তা আমরা শেয়ার করব কিভাবে স্যার? জুমে ক্লাস করতেছেন, আমি ক্লাস শেষে চ্যাট বক্সে আজকের পিডিএফটা দিয়ে দিব, চ্যাট বক্সে। ওকে, এখন আপনারা চ্যাট বক্সে পিডিএফটা নিয়ে নেন। স্যার জি, গতকালকের ফোকাস রাইটিং এর ওই পিডিএফটা একটু দিন স্যার চ্যাট বক্সে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এখন। স্যার আমাদের স্যার তাহলে দিলে বেশি ভালো হয় স্যার। দিয়ে স্যার দিচ্ছি। আমি 10 সেকেন্ড একটু কথা বলবো স্যার। শিওর তাহলে বলেন। আইডিয়াল টাইম হচ্ছে স্যার 12-13 মিনিট এবং পেজ হচ্ছে হ্যাঁ 3 পেজ, তাই তো স্যার? 3 পেজ, 2 পেজের কম না, জি স্যার। আর 2 12-13 মিনিটে পেজের তো কম না। জি স্যার। জি, এখন 12-13 মিনিটে তারাই লিখতে পারবে যারা পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত 2-3টা আর্গুমেন্ট লিখেছে। যাদের এই প্র্যাকটিসটুকু আছে তারা লিখতে পারবে। যে আজকের ক্লাসটা যার জীবনে প্রথমবারের মতো আজকের ক্লাসটাই লাস্ট, বাসায় আর প্র্যাকটিস করলো না, তাদের পক্ষে এই 12-13 মিনিটে 3 পেজ লেখা বেশ কঠিন কাজ, বাকিটা আল্লাহ ভরসা। 12-13 মিনিটে স্যার হাফ পেজ লেখা সম্ভব স্যার, প্র্যাকটিস না করলে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস না করলে জি সম্ভব স্যার। না। আর আমরা স্যার মনে করেন স্যার এই আর্গুমেন্টটা আমাদের পরীক্ষায় কমন পেয়ে গেলাম আমরা, তখন তো স্যার এই হুবহু কপি করলে তো স্যার 25 মিনিট সময় লেগে যাবে। তা আমাদের খেয়াল রাখতে হবে স্যার টাইম মেনটেন করে কিভাবে না, কতটুকু আপনাকে দেওয়া খেয়াল যায়। রাখতে হবে কি ভাই, শোনেন, আপনারে খেয়াল রাখতে হবে কি, আপনারে খেয়াল রাখতে হবে যে কোন ক্লেমটা দিলে বেশি শক্তিশালী হয়। এরকম 2-3টা ক্লেম দিবেন, জি স্যার। প্রতিটা সাইডের ক্লেমের সংখ্যা হবে 2 থেকে 3টা, আর লাগে না। এই জন্য আমি বলছি থ্যাংক ইউ স্যার। ইন্ট্রোডাকশনটা একটু টপিককে আউটলাইন করে দামি করতে হবে, ইন্ট্রোডাকশনটা যেন দামি হয়, ইন্ট্রোডাকশনটা যেন আকর্ষণীয় হয়, তাহলে আপনার ভেতরের কথাগুলো খুব একটা সমস্যা হবে না। ইন্ট্রোডাকশন দিয়ে আপনার পরীক্ষককে ফিদা করতে হবে, ইন্ট্রোডাকশন দিয়ে বুঝাইতে হবে। দেখেন এই যে আমি ইন্ট্রোডাকশনটা লিখলাম, খেয়াল করেন, শুরুতেই লিখলাম ওভারঅল বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, হাই ইনফ্লেশন, ফুড অ্যান্ড ফুয়েল ক্রাইসিস, ডিপ্লিটিং ফরেক্স রিজার্ভস, অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার, এই সব কিছু হ্যাভ উইকেন্ড দ্য ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দ্যাট উই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং ফর আ লং টাইম। এগুলোতে আমি কি বোঝাতে যাচ্ছি, যে আমরা একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছি, ক্রাইসিসের মধ্যে আছি। And to sustain the economic sustainability and to respond the necessity of Bangladesh, 30 জানুয়ারি 2023 IMF Executive Board has approved USD 4.70 billion loan to Bangladesh for economic support. খেয়াল করে যান। এরপর আমি কি বললাম, since the government asked for loan from multilateral organization,
there have been lots of debates over IMF loans efficiency and consequence. Some experts are saying that IMF loan is not a panacea for Bangladesh economic crisis, and this loan will not resolve our reserve crisis. সুতরাং আর্গুমেন্টটা কি? এই যে আমরা প্রথম 3 লাইন লিখলাম, এই 3 লাইনে তো বুঝাই দিলাম বাংলাদেশ কি পরিমাণ একটা অর্থনৈতিক সংকটে আছে, আর এই সংকট মোকাবেলার জন্য তাদের অর্থের কি পরিমাণ প্রয়োজন, লোনের কি পরিমাণ প্রয়োজন। এই ইন্ট্রোডাকশনটাই আপনার নম্বরে বরকত বাড়াবে। আচ্ছা, তো আমি আপনাদের চ্যাট বক্সে কিন্তু এটার পিডিএফ দিয়ে দিছি, আপনারা মনে হয় পেয়ে গেছেন। যারা যারা পেয়েছেন তারা ডাউনলোড করে নেবেন, আর যারা পাননি তারা হচ্ছে ওই ক্লাস শেষ হলে ক্যারিয়ার ম্যাপের পেজে গিয়ে শুধু শেয়ার ডান কথাটা আপনি শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দিবেন। শেয়ারে গিয়ে আপনার যদি চেকে পায় আপনাকে রফিক ভাই প্রত্যেককেই আজকে রাতের মধ্যেই ইনবক্সে দিয়ে দিবে পিডিএফ শিটটা। দুই পেজের এই দুই পেজ এই যে ফোকাস রাইটিংটা, আর্গুমেন্ট রাইটিংটা, এটা আর্গুমেন্ট রাইটিং ছিল। জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব ফোকাস রাইটিং এ। চলেন, আমার প্ল্যান কি, পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি আপনাদেরকে প্রত্যেকদিন একটা করে আর্গুমেন্ট, একটা করে ফোকাস দিব, ক্যারিয়ার ম্যাপের পেজে আপনারা পাবেন। আর যারা আমাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমরা বলি, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে, নীলক্ষেতে, মিরপুরে, মালিবাগে এবং হচ্ছে ফার্ম গেটে, আমাদের প্রতিটা ব্রাঞ্চে ব্যাংকের তো ব্যাচ রেগুলার ভর্তি নিচ্ছি, এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য কিন্তু আমাদের নতুন নতুন ব্যাচ চলছে, সাথে এক্সাম ব্যাচও আছে। আপনারা রেগুলার কোর্স বা এক্সাম ব্যাচের জন্য ভর্তি হতে পারবেন। আর ক্যারিয়ার ম্যাপের সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেই, বাংলাদেশের কোনো কোচিং এই ব্যাংকের বলেন কোনো কোচিং এ কিন্তু গ্রামার ছাড়া অন্য কোনো কিছু পড়ায় না ইংলিশে। তো এখন ক্যারিয়ার ম্যাপের প্রতিটা ব্রাঞ্চে সপ্তাহে একদিন করে টানা 4 ঘন্টার ম্যারাথন ক্লাস হবে। টপিক হবে ভোক্যাবের উপর। যে ভোক্যাব নিয়ে আপনারা আতঙ্কে আছেন, কিভাবে অ্যানালজি সলভ করব, সিনোনিম অ্যান্টোনিম পড়ি কিন্তু কমন পড়ে না, সাবস্টিটিউশন পড়ি কিন্তু মনে থাকে না, সবকিছুর উপর ক্লাস হবে। ক্লাসে যা বোঝানো হবে ক্লাসের বাইরে বাসায় গিয়ে ইনশাআল্লাহ কিছুই করতে হবে না। এটা ক্যারিয়ার ম্যাপের নতুন একটা উদ্যোগ। প্রতিটা ব্রাঞ্চে প্রতি শুক্রবার এক সপ্তাহে একদিন করে ক্লাস হবে। তো আমার মনে হয় ক্যারিয়ার ম্যাপ ছাড়া আপাতত এই সার্ভিসটা অন্য কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না বা দেওয়ার সুযোগও নেই। যাক, এখন আমরা যাব ফোকাস রাইটিং এ। স্যার এটা কি অনলাইনে সুযোগ আছে স্যার? অনলাইনে এই সুযোগটা নাই, শুধু আমাদের অফলাইন ব্যাচের জন্য। অনলাইনে যারা রেগুলার কোর্সে ভর্তি হবে তাদের জন্য এই সুযোগটা আছে। স্যার আমরা তো রেগুলার কোর্সের স্টুডেন্ট। রেগুলার কোর্সের স্টুডেন্টরা পাবেন। আচ্ছা, এবার আমি যাব কি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ফোকাস রাইটিং এর, সেটা হলো বাংলাদেশের যে ভিশন 2041, এই ভিশন 2041 এর কিন্তু অনেকগুলো লক্ষ্য, সেই লক্ষ্যের একেবারেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশ 2041 সালের মধ্যে হচ্ছে লেস দেন 0.1%, মানে একদম জিরো যেটাকে বলা যায়, বাংলাদেশ হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশের দারিদ্রতার হার হবে 1%-এরও কম, জিরো পভার্টি কান্ট্রি। তো এখানে যদি পরীক্ষায় জিরো পভার্টি কান্ট্রি নিয়ে, হ্যাঁ দেবো আরেকবার, জিরো পভার্টি কান্ট্রি নিয়ে যদি পরীক্ষায় কোনো এসে আসে, এখন ফোকাস রাইটিং এ এসেটা কেমন হতে পারে বা এর ধরনটা কেমন হতে পারে যদি আমরা বলি, অনেকভাবে প্রশ্ন হতে পারে। ধরেন প্রশ্ন হলো এভাবে যে একটা কোশ্চেন দিয়ে দিল যে জিরো পভার্টি কান্ট্রি, এর হচ্ছে চ্যালেঞ্জেস গুলো কি থাকতে পারে এন্ড গোলস গুলো কি। জিরো পভার্টি কান্ট্রি, গোলস এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ। বাংলাদেশের যে ভিশন 2041 এর একটা লক্ষ্য, দেশ হবে একদম দারিদ্র মুক্ত, তার এই জন্য তাদের স্ট্র্যাটেজি গুলো কি আছে, কিংবা এই স্ট্র্যাটেজি গুলো বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ চ্যালেঞ্জ আছে সেগুলোর উপর লিখতে বলবো। তখন আপনি কিভাবে লিখবেন? তখন আমরা লিখবো যেভাবে, ওকে দেখেন শুরুটা আমি কিভাবে করলাম, শুরুটা দিলাম উই হ্যাভ অ্যানাউন্সড ভিশন 2021 aimed at, খেয়াল করেন, aimed at making Bangladesh a middle income country freeing from hunger and poverty by ensuring economic improvement of the people of my country and creating employment. Dr. Sherin Chairman Chaudhary, এটা একটু 2041 হবে। আচ্ছা,
তো ডাক্তার শিরিন শারমিন চৌধুরীর একটা কথা এখানে শুরুতে আমি দিতে পারি, চাইলে, না দিলেও সমস্যা নেই, যে ভিশন 2041 নিয়ে তারা যেটা করেছে। আমাদের মূল ইন্ট্রোডাকশন হচ্ছে এটা। PP41 বা ভিশন 2141 কেই বলা হয় PP41। Core agenda is that growth has to be inclusive and poverty reducing. Under PP41, by 2031, extreme poverty will be eliminated, and 2041, the incidence of poverty will be minimal, below 30%. By 2041, all citizens will be guaranteed a minimum quality of life based on employment income for all who seek work, and social protection benefits for the vulnerable population who cannot participate in the labor market owing to age and physical disabilities. আচ্ছা, তো এই PP41 পরিকল্পনা অনুযায়ী 2031 সালের মধ্যে চরম দারিদ্রতার হার কমিয়ে আনা হবে, এবং 2041 সালের মধ্যে এই পভার্টি 30% এর মানে 3% এরও নিচে চলে আসবে। এবং ফাইনালি 2041 সালে কি হবে, সব নাগরিকরা তারা হচ্ছে একটা কোয়ালিটি লাইফ লিড করবে, তাদের এমপ্লয়মেন্টের সুযোগ থাকবে। আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই, ফোকাস রাইটিং এর আপনার কাজ হলো ইন্ট্রোডাকশনের মধ্যেই মূল বিষয়টাকে হাইলাইট করা। ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশন কেমন হবে? ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশনটাই হবে মূল বিষয়টাকে হাইলাইট করা। এখানে আপনার জিরো পভার্টি কান্ট্রি ডেফিনেশন দেওয়ার দরকার নেই। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে 2041 সালের মধ্যে পভার্টি নিয়ে, পভার্টি রিডাকশন নিয়ে সরকারের প্ল্যানটা কি, সেই প্ল্যানটাকে আপনার ফোকাস করতে হবে। তাহলে যে কোনো বিষয়ের উপর ফোকাস রাইটিং আর এসে রাইটিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটাই, যে এসেতে হচ্ছে বিশদ বর্ণনা থাকে, আর ফোকাসে হচ্ছে যে বিষয়টাকে আলোকপাত করতে বলা হয়েছে, যে বিষয়টাকে ফোকাস করতে বলা হয়েছে, সেই বিষয়টাকে ফোকাস করে আমার লিখতে। আর এই ইন্ট্রোডাকশনটা হবে সবচেয়ে আকর্ষণীয়। এরপর আমরা জিরো পভার্টি কান্ট্রির কি কি স্ট্র্যাটেজিস গুলো আমরা সেই আমাদের পভার্টি রিডাকশন যে করব, দারিদ্র দূরীকরণ করব, তাহলে সরকার কি কি কৌশল অবলম্বন করবে, সরকারের পদক্ষেপগুলো কি, পদক্ষেপগুলো আমরা একটার পর একটা দিলাম। প্রথমে দিলাম সিকিউরিং সাস্টেইন র‍্যাপিড রেট অফ জিডিপি গ্রোথ। সরকারের পভার্টি রিডাকশনের যে স্ট্র্যাটেজি গুলো, তার একটা হলো যে জিডিপির গ্রোথ করবে দ্রুত, এটা নিশ্চিত করতে হবে। এখন জিডিপি গ্রো করতে গেলে কি কি কাজগুলো করতে হবে, সেই কাজগুলো দেখেন আমি একটার পর একটা লিখে দিয়েছি। ফার্স্টলি, প্রথমত, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, এভাবে 5টা কারণ দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা তাদের স্ট্র্যাটেজি হলো ইমপ্রুভিং দ্য অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর দ্য পুয়ার। সরাসরি এই দরিদ্রদেরকে অর্থের সাথে সম্পৃক্ত করা, তাদেরকে প্রায়োরিটি দিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। 3 নম্বরে একটা স্ট্র্যাটেজি দেওয়া হলো ইনক্রিজিং অ্যাক্সেস অফ দ্য পুয়ার টু মাইগ্রেন্ট লেবার মার্কেট। লেবার মার্কেটে এদেরকে যুক্ত করা। ব্যালেন্সড আরবানাইজেশন, শুধু বড় বড় বিল্ডিং তুলে নগরায়ন করলে হবে না, নগরায়নের ক্ষেত্রে সমন্বয় রাখতে হবে। ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট, শুধু দেশের একটা অঞ্চল উন্নত হচ্ছে আর হচ্ছে, অন্য অঞ্চলের কোনো খবর নেই, অন্যান্য অঞ্চলগুলো অবহেলিত হচ্ছে, সেটা ঠিক রেখে এই রিজিওনাল ডেভেলপমেন্টটা করতে হবে। সরকার সেটা নিয়ে পরিকল্পনা করছে, কি কি পরিকল্পনা করছে সেটা এখানে লেখা আছে। এরপর আরেকটা পয়েন্ট দিলাম, লোয়ারিং ভালনারাবিলিটিস অফ ডিস্ট্রিক্টস অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার। যেসব অঞ্চলগুলো, জেলাগুলো বিভিন্ন রকম সমস্যায় আছে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, এদেরকে গুরুত্ব দিতে হবে। যেমন আমার কুড়িগ্রামের কথা যদি বলি, কুড়িগ্রাম হচ্ছে ফ্লাড, একটা বন্যা আক্রান্ত এলাকা। এখন এরকম কুড়িগ্রামের মতো যেসব অঞ্চল, দেশের যেসব অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের কারণে বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমস্যায় আছে, তাদেরকে নিয়ে পরিকল্পনা করবে সরকার। এটা হলো একটা কাজ। এরপরে কি, অ্যাড্রেসিং ইনকাম ইনইকুয়ালিটি, যে আয়ের যে একটা বৈষম্য, সেটা দূর করে এখানে আয়ের মধ্যে একটা সমন্বয় নিয়ে আসতে হবে। লিভিং নো ওয়ান বিহাইন্ড, এর একটা পলিসি, সরকারের একটা পলিসি হলো ভিশন 2041 একটা পলিসি, যে কেউ পিছিয়ে থাকবে না, সেটা কোনো গোষ্ঠী না। এমনকি এই ভিশন 2041 এর মধ্যে যারা সেক্স ওয়ার্কার, যৌনকর্মী, তাদের জন্য কিন্তু সরকার পরিকল্পনা রেখেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে ভিশন 2041 কতটা ইফেক্টিভ, কতটা ফ্রুটফুল হবে বাংলাদেশকে অ্যাডভান্স লেভেলে এগিয়ে নেওয়ার জন্য। তাহলে আমি 8টা স্ট্র্যাটেজির কথা তুলে ধরলাম। এখন বলতে পারেন স্যার এতগুলো তো লিখতে পারবো না। আমি বলবো কি, স্যার আপনি এটা পড়েন, 3-4 বার করে পড়েন স্যার। পড়লে পরীক্ষার হলে গিয়ে আপনার কাজ শুধু এই 8টা পয়েন্ট মুখস্থ করা। পরীক্ষার হলে এই 8টা পয়েন্টকে কেন্দ্র করে আপনি যা পড়বেন, তার থেকে 2-3 লাইনের বেশি আপনার মনে আসবে।
এটাকে কেন্দ্র করে এটা মাথায় রেখে আমি এগুলো ব্যাখ্যা করছি, যেন পুরোটা পড়লে আপনি 3 লাইন লিখে আসতে পারেন। আর আমি যদি প্রথমেই 2 লাইন 3 লাইন করে দেই, আমার মনে হয় আপনি পড়ার পর কিছুই মনে রাখতে পারবেন। এই জন্য পড়তে হবে বেশি, জানতে হবে বেশি, তাহলে পরীক্ষার হলে আমাদের যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ পূরণ করে আসতে পারবো। কিন্তু আপনি পড়ার সময় পড়ছেন কম করে, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে যা প্রয়োজন সেটা আপনি মনে করতে পারবেন। ঠিক বলছেন এরপর স্যার। আসেন চ্যালেঞ্জ গুলো কি। আমরা যে জিরো পভার্টি কান্ট্রি করার মিশন নিয়েছি, এগুলো আমাদের স্ট্র্যাটেজি ফাইন। এই স্ট্র্যাটেজি গুলো বাস্তবায়ন করতে গেলে কি কি চ্যালেঞ্জ লাগবে, চ্যালেঞ্জ দিতে হবে, সেই চ্যালেঞ্জ গুলো আমরা দিয়েছি। এরপরে আমি একটা কনক্লুশনে গিয়েছি। এই হলো জিরো পভার্টি কান্ট্রি। তাহলে আজকের ক্লাসে আমার অবজেক্ট হচ্ছে 2টা বিষয় তুলে ধরা। একটা হলো আমার ইচ্ছা আছে আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে সরাসরি ক্লাস নেই, অথবা আমি পিডিএফ শিট দেই, আপনাদেরকে আমি মোট 5টা এসে সরবরাহ করব। কয়টা? 5টার আজকে দিলাম জিরো পভার্টি কান্ট্রি, এবং আরেকটা হচ্ছে আইএমএফ লোন। এই আইএমএফ যে লোনটা আমি দিলাম, এটা টপিক দিলাম। এখানে কিভাবে প্রশ্ন হতে পারে? প্রশ্ন হলো যে আইএমএফ লোন এর রিফরমেশন কন্ডিশন গুলো কি, অথবা ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি, এটা অর্থনীতির উপরে প্রভাব কি। এটা আমি আপনাদেরকে মোট 5টা এসে দিব। 5টা এসে একটা হচ্ছে ভিশন 2041 এর অন্তর্গত যে ফার্স্ট গোলটা, সেটা হলো জিরো পভার্টি, সেটাকে কেন্দ্র করে দিলাম। আগামীকাল একটা এসে দিব, পরশু একটা এসে দিব, এভাবে আমি আগামী 4 দিনে আমি 5টা এসে আপনাদেরকে সরবরাহ করব। এবং আমার বিশ্বাস এই 5টা এসে থেকে ইনশাল্লাহ আপনারা একটা পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে কোথায়? ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে রাত 10টায় একটা করে এসে দেওয়া হবে। তবে এই যে আমি 5টা এসে আপনাদেরকে সরবরাহ করব, আমি অবশ্যই এই 5টা এসে থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন এর কোনো গ্যারান্টি দিতে পারি না। আমি কেন, আলটিমেটলি কেউই পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আগে থেকে পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আগে থেকে পড়াশোনা করা উচিত, এইটা মাথায় রেখে আমি এসে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার 2 দিন আগেই সবগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। তবে আপনারা নিশ্চয়ই এটা অনুমান করতে পারছেন, আমি যদি আজকেই সব দিয়ে দেই, আমার মনে হয় আজকে আপনারা পড়তে পারবেন না। আচ্ছা, এবার আপনাদের একটা ডিমান্ড ছিল যে আমি যে আপনাদেরকে একটা পিডিএফ শিট দিয়েছিলাম পুরা ফোকাস রাইটিং এর, সেটা অনেকে পাননি। আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি গ্লোসারি অফ ফোকাস রাইটিং, আপনারা দেখে নেন, ডাউনলোড করে নেন। স্যার আগের পিডিএফটা ডাউনলোড করলাম কিন্তু পাচ্ছি না তো। ভাই এই বিষয়গুলো আমি ঠিক বলতে পারবো না ভাই। স্যার এই চ্যাট বক্সে দিলে অনেক সময় ঝামেলা হয় স্যার, আপনি গ্রুপে দিলে কষ্ট করে ভালো হতো স্যার। হ্যাঁ, গ্রুপে অবশ্যই দিব। সাময়িকভাবে আপনাদেরকে একটু খুশি রাখার জন্য, একটু আপনাদের মনে মুখে হাসি দেখার জন্য আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, যারা পারবেন ডাউনলোড করে নেন। আচ্ছা, আমি আপনাদেরকে কি সরবরাহ করলাম, আর্গুমেন্টটাও দিব, রাইট? কি সরবরাহ করলাম একটু আমি একটু দেখাই দিচ্ছি। ক্যারিয়ার ম্যাপস গ্লোসারি অফ ফোকাস রাইটিং। প্রথমে আমি কি দিয়েছি? অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্জনগুলো কি কি। প্রথমে মেগা প্রজেক্ট গুলো আসে। পাদমা মাল্টিপারপাস ব্রিজ দিলাম। পাদমা মাল্টিপারপাস ব্রিজ শুধু একটা ব্রিজ না, এটার যে সম্ভাবনাগুলো আছে, আমাদের অর্থনীতির গুরুত্ব আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে গুরুত্ব আছে, সবগুলো নিয়েই কিন্তু এসেটা দেওয়া হয়েছে। এরপরে আমি কি দিয়েছি? পাদমা ব্রিজ রেল লিঙ্ক, এরপর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চিটাগং কক্সবাজার রেল লিঙ্ক, মাতারবাড়ি যে কয়লার পাওয়ার প্ল্যান্ট আছে সেটা, মাতারবাড়ি ডিপ সি পোর্ট, ঢাকা এয়ারপোর্ট 3rd টার্মিনাল, মেট্রো রেল। এই মেট্রো রেল করলে আপনি একটা মেট্রো রেল এই সম্পর্কে এখানে যা দেওয়া আছে এটা থেকে আপনি অনেক কিছু করবেন। এই তাহলে মেট্রো রেল থেকে করে ফেলবেন বিস্তারিত। কিভাবে ঢাকা ডিসেন্ট্রালাইজ করার জন্য এটা ভূমিকা রাখবে, ঢাকা এয়ার পলিউশন কমানোর জন্য কি ভূমিকা রাখবে, একদম ডিটেইলস আছে এখানে। আরএমজি সেক্টর, বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট সেক্টর অর্থনীতিতে কেমন অবদান রাখতেছে, এখানে কি কি ল্যাকিংস আছে, সেগুলো কিভাবে সমাধান করা যেতে পারে, ডিটেইলস। এর পাশে স্মার্ট বাংলাদেশ,
স্মার্ট বাংলাদেশ নিয়ে প্যারাগ্রাফ দিয়েছি, স্মার্ট বাংলাদেশ দিয়ে এসে দিয়েছি, শুরুতে একটা কোটেশন দিয়েছি। এরপরে স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটা এলিমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, সেটাকে আমি ব্যাখ্যা করে দিয়েছি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা সম্ভাবনার দ্বার, তার উপর একটা সুন্দর এসে দেয়া আছে। বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন, তো বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন এর জন্য কি কি চ্যালেঞ্জ গুলো আছে আর অপরচুনিটি গুলো কি আছে, এলডিসি তে গেলে বাংলাদেশের কি কি সমস্যাগুলো হবে, কি কি সুবিধাগুলো পাবে, আর বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের জন্য কেমন প্রিপারেশন নিচ্ছে, ডিটেইলস এখানে আছে। খেয়াল করছেন? এরপর আসেন উইমেন্স এম্পাওয়ারমেন্ট এন্ড বাংলাদেশ পজিশন, সারা বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থান নারীর ক্ষমতায়নে কেমন, আর নারীর ক্ষমতায়নকে বাংলাদেশে কিভাবে দেওয়া হচ্ছে, সবগুলো এখানে দেওয়া আছে। এরপর আসি, দুইটা এসে দিয়েছি, যেটা আপনাদের ভালো লাগে সুবিধা পড়ে ফেলবেন। গোল্ডেন জুবিলিতে বাংলাদেশের কি কি অর্জন, সবগুলো। এরপর আসেন, এই যে মার্চ মাস চলতেছে, এটা নিয়ে একটা এসে হতেই পারে, রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য মান্থ অফ মার্চ ইন দ্য পার্সপেক্টিভ বাংলাদেশ, এটা পড়ে ফেলবেন। গ্রিন ব্যাংকিং এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ, ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, বিস্তারিত লিখে দিয়েছি। এয়ার পলিউশন, ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশ, বাংলাদেশে বায়ু দূষণ, বাংলাদেশের বায়ু দূষণের প্রভাব কি লিখে দিয়েছি। আমি মোটামুটি আপনাদেরকে ভাই একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ক্যারিয়ার ম্যাপ থেকে আপনি যে পিডিএফ শিটটা এখন পাবেন, কে এমন আছে এত কষ্ট করে একটা হ্যান্ড নোট করে ফ্রি একেবারে ফ্রি অফ কস্ট আপনাদেরকে দিবে, আমার একটু দেখাবেন কে আছে এমন? পসিবল না। এত সুন্দর হ্যান্ড নোট, এটা দেওয়ার জন্য একটা আলাদা আত্মা লাগবে, কলিজা লাগবে, সাহস লাগবে, এটা কজনের আছে? আমি এটা নিয়ে অবশ্যই গর্ব করব। এত সুন্দর হ্যান্ড নোট, এটা দিতে গেলেই তো একজন 14 বার ভাববে যে আহারে আমার যত সম্পদ আছে সব যদি দিয়ে দেই আমি কি করে খাবো। কিন্তু আমি রুবেল রানা মনে করি যে আমি যেগুলো দিব, এগুলো যদি কেউ কপি করে, এগুলো যদি সে কেউ তার প্রতিষ্ঠানের কাজে লাগায়, কোনো ব্যাপার না, এতে আমার কোনো সমস্যা নেই। আমি চাইলে এরকম আরো এর থেকে অনেক সুন্দর সুন্দর ফরম্যাট রেডি করে দিব আপনাদেরকে। এই হচ্ছে ফোকাস রাইটিং এর শীটটা, এটা আমি দিয়ে দিছি। আজকে প্রত্যেকটা গ্রুপে দেয়া হবে, যারা প্রাইভেট ব্যাচে আমাদের যুক্ত আছেন তাদেরকে দেয়া হবে, ক্যারিয়ার ম্যাপের অনলাইন গ্রুপে যুক্ত আছেন সেখানে দেওয়া হবে, প্রতিটা ব্যাচে পাবেন ইনশাআল্লাহ, আজকে রাতেই পেয়ে যাবেন। আর আগামীকাল আমার ইচ্ছা আছে আবারও রাত 10টায় লাইভ করার। আগামীকালে আমাদের টপিক থাকবে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার আর্ট, দ্য আর্ট অফ ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। আগামীকাল এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আগামীকাল ক্লাসটা হবে ঠিক রাত 10টায়। টপিক হবে কি? দ্য আর্ট অফ ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা অনুবাদটা আমরা কেমনে করব। তার সাথে কি থাকবে? তার সাথে আজকে জিরো পভার্টি কান্ট্রির মতো আরেকটা এক্সক্লুসিভ ফোকাস দিব এবং একটা আর্গুমেন্ট দিব। তাহলে আগামী 3 দিনে আপনারা 3টা ফোকাস পাবেন, 3টা আর্গুমেন্ট পাবেন এবং আমার সাথে ক্লাস পাবেন। জি বলেন স্যার, প্যাসেজ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার কথা বলছিলেন আজকে। প্যাসেজ নিয়ে আজকে আইডিয়া দিব না, আজকে আর ইচ্ছা করতেছে না। আগামীকালের ক্লাসে প্যাসেজ এবং ট্রান্সলেশন নিয়ে কথা হবে। একটা অল্প অল্প করে নেই। আজকে আমার মনে হয় আপনাদের আর্গুমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গেল, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ খুব ভালো। আর্গুমেন্ট সম্পর্কে আজকে একটা ভালো ধারণা নিলেন। ইনশাআল্লাহ আমরা হলো যে আগামী ক্লাসে মানে আগামীকাল আমি প্যাসেজ, ট্রান্সলেশন এগুলো সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, আপনাদেরকে আমি আর্গুমেন্টের পিডিএফটা দেই নাই? দিয়েছেন স্যার, জিরো পভার্টিটা দেন নাই। জিরো পভার্টিটা দেন নাই। আচ্ছা, জিরো পভার্টিটা দেই নাই না? ওকে, জিরো পভার্টিটা দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। ওকে, ডান। আর যারা ফেসবুক লাইভ দেখতেছেন এবং আমাদের আজকের শেয়ারটা আমাদের আজকের লাইভটা যারা শেয়ার দিয়েছেন তারা ইনশাআল্লাহ সবগুলো পেয়ে যাবেন, ইনবক্সে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ।
আজকের ক্লাসটা আর হচ্ছে দীর্ঘায়িত করব না, আগামীকালও রাত 10টায় আপনাদের সাথে কথা হবে। আজকে কথা হলো আর্গুমেন্ট এবং ফোকাস নিয়ে, আগামীকাল কথা হবে মূল ফোকাস থাকবে ট্রান্সলেশন এবং কম্প্রিহেনশন, সাথে একটা ফোকাস একটা আর্গুমেন্ট পেয়ে যাবে। ক্লাস হবে ঠিক রাত 10টায়। সো আজকের মতো এখানেই আমরা শেষ করতে চাই। শেষ করার আগে কারো কি গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন থাকলে আমরা একটু বলবো। স্যার আজকে কয়টা পিডিএফ শেয়ার করা হয়েছে? আমি আজকে দিলাম আর্গুমেন্টের একটা, ফোকাসের একটা, দুইটা। আচ্ছা, A52 আপনি কি আমাদের কোনো অনলাইন ব্যাচে যুক্ত আছেন? A52 আপনি যে আইডি দেখতে পাচ্ছি, আপনি কি আমাদের কোনো অনলাইন ব্যাচে আছেন? জি স্যার। স্যার আমি এই গ্রুপেই আছি, আমাকে এই গ্রুপে হচ্ছে অ্যাড করা হয়েছিল, বাপিতা আমাকে অ্যাড করেছে এই গ্রুপে। প্রতিটা গ্রুপে আজকের আমার পিডিএফটা পেয়ে যাবেন, এখনই আমি ক্লাস লাইভ শেষ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আর হচ্ছে যে এক্সাম গ্রুপে প্রতিটা আমাকে অ্যাড গ্রুপেই পেয়ে করেছে। যাবেন। আর জনস্বার্থে ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে আমি এখনই আর্গুমেন্ট এবং ফোকাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। স্যার স্যার গতকালকে ক্লাসটা একটু দেওয়া যাবে স্যার? গতকাল ক্লাসটা স্যার আমরা পাচ্ছি না তো স্যার। গতকালকের ক্লাসটা ওই যে মাঝখানে আমাদের ক্লাসে কেউ কেউ ঝামেলা করার জন্য আমি বের হয়ে গেলাম, তখন আমার হচ্ছে যে রেকর্ডটা ঠিকঠাক ভাবে হয়নি। যতটুকু রেকর্ড আছে আমি ততটুকু রেকর্ড গ্রুপে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, একটু চেষ্টা করতে পারছি। আর ক্যারিয়ার ম্যাপ আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর সার্ভিস দিচ্ছে, আমার প্রত্যাশা থাকবে আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে ক্যারিয়ার ম্যাপের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। স্যার জি স্যার রফিক ফার্মগেটে ভাই, স্যার আমরা মিটিং এন্ড করব। জি বলেন। ফার্মগেটে ফার্মগেটে স্যার কোনো রিটার্ন ব্যাচ নাই স্যার, শুধু অনলি রিটার্ন স্যার। এটা শুধু মিরপুরে স্যার। এখন মিরপুরে গিয়ে ফার্মগেট থেকে স্যার গিয়ে ক্লাস করা সম্ভব স্যার? এত টাইম লিঙ্ক হয় না স্যার। একটু এটা ভাই একটু ভেবে ডিপেন্ড দেখবেন করবে স্যার। আপনার প্রয়োজনের উপর। আপনি চাইলে অবশ্যই সম্ভব, মিরপুরে সম্ভব। আমি শুধু আপনাকে এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো যে সাভার থেকে, ওই যে আপনার শ্রীপুর নামে একটা জায়গা আছে সাভারের ওইদিকে, শ্রীপুর থেকে মিরপুরে এসে একজন ক্লাস করে। স্যার আমার বাসা নাখালপাড়া স্যার। এখন স্যার এই জায়গা থেকে ফার্ম মানে মিরপুরে যেতে আপনি মিরপুর ব্রাঞ্চের সাথে একটু কথা বলে দেখেন, মনে হয় সুবিধা হবে। স্যার ফার্মগেটে যদি স্যার কোনো পরিকল্পনা থাকতো স্যার ভালো হতো স্যার। একটু ভেবে দেখবেন স্যার। আমরা স্যার আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই ফার্মগেটে। তারপর আপনি ফার্মগেট ব্রাঞ্চে কথা বলে দেখতে পারেন। হ্যাঁ, ফার্মগেট ব্রাঞ্চে একটু কথা বলে দেখবেন। স্যার আমি আপনাদের স্যার প্রথম ব্যাচের স্টুডেন্ট স্যার, এডি প্রথম ব্যাচের স্যার, শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে আমাদের ভর্তির জন্য আমি যে ফোন নাম্বারটা দরকার সেটা আমি দিয়ে দেই। আপনারা হচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই ডিটেলস তথ্যগুলো জানতে পারবেন। যারা ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বিভিন্ন কোর্সে, তাদের জন্য আমি বলে দিই ফোন নাম্বারটা 019070700734। ক্যারিয়ার ম্যাপের যে কোনো ব্রাঞ্চে ভর্তির তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আর এই রফিক ভাই, আমরা মিটিংটা এন্ড করে দিব। স্যার আর্গুমেন্টের পিডিএফটা তো পাচ্ছি না, একটু শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, আর্গুমেন্টের পিডিএফটা তো আমি দিয়েছি। দিয়েছি। আপনি কি আমাদের কোনো অনলাইন ব্যাচে যুক্ত আছেন? স্যার আমি কোনো পেইড ব্যাচে meeting না, end করে দেন। এমনি গ্রুপে আছি। হ্যাঁ, যারা যে ব্যাচে যে গ্রুপে আছেন প্রত্যেক গ্রুপে পিডিএফ শিট যাবে, ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে দিবে, আজকে দিয়ে দিবে। হ্যাঁ, শুনতেছি, আপনি মিটিংটা এন্ড করে দিন।